হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ক্লাসে আমরা ৩ টা পরিমাপ যন্ত্র সম্পর্কে শিখব। একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ইউজ করে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ, এবং আরেকটা অনেকেই তোমরা পড়ো না বাট জেনে রাখা ভালো, সেটা হচ্ছে সেরোমিটার। সেরোমিটারের ফর্মুলা কিন্তু অনেকবার আসে। আর স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো পরিমাপ যন্ত্র নিয়ে আজকে আমরা একটু মূলত আলোচনা করব। সবার আগে তোমাদের বোঝা উচিত যে ভার্নিয়ার স্কেল এই জিনিসটা আসলে কি? ভার্নিয়ার স্কেল না বুঝলে তুমি আসলে কিছুই বুঝবা না। ভার্নিয়ার স্কেল একটা খুব সহজভাবে তোমাকে জিনিসটা বোঝানোর চেষ্টা করতে পারি। ঠিক আছে? খুব সহজভাবে। ধরো, ধরো তোমার কাছে একটা স্কেল আছে। তোমার কাছে একটা বড় একটা লম্বা স্কেল আছে, হ্যাঁ? লম্বা একটা স্কেল আছে। এটা ধরো সাদা রঙের একটা স্কেল। তো এই স্কেলের মধ্যে অনেকগুলো ভাগ আছে। যেমন আমি যদি এত বড় একটা স্কেল না আঁকি, এইটা ধরো ১ মিলিমিটার। চিন্তা করো, ধরে নাও এটা হলো ১ মিলিমিটার। এটার দৈর্ঘ্য হচ্ছে ১ মিলিমিটার। এমন এইরকম ধরো তোমার স্কেলে অনেকগুলো মিলিমিটার পর্ব বসানো থাকে না? ধরো এটা হচ্ছে ২ মিলিমিটার বসানো আছে, তারপরে ৩ মিলিমিটার আছে, তারপরে ৪ মিলিমিটার আছে, তারপরে ৫ মিলিমিটার আছে। একইভাবে ৬, ৭, ৮ এবং লাস্টে আছে ৯। কয়টা হলো? ৯ টা না? ৯ টা এবং টোটাল ১০ টা মিলিমিটার। ১০ মিলিমিটারে ১ সেন্টিমিটার। তো এই টোটালটা হচ্ছে আমার ১ সেন্টিমিটার। এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমার ১ সেন্টিমিটার। ১ সেন্টিমিটার। ওকে। টোটালটা আমার ১ সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘর আমার কত করে হচ্ছে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘর আমার হচ্ছে ১ মিলিমিটার করে। ১ মিলিমিটার। আচ্ছা, এখন খেয়াল করিও। ধরো এই স্কেলে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। এটা 0, তারপরে 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, এটা তো 9 আর এটা হচ্ছে 10। আচ্ছা, 9, 10 কি লেখা উচিত? ধরো আমি লিখে দিলাম 9, এটা হচ্ছে 10। অলরাইট। এখন জিনিসটা বুঝিও। এটার উপরে বা নিচে বা যেকোনো একটা সাইডে আরেকটা স্কেল আছে, কিন্তু যেটা একটু ছোট সাইজের। ছোট সাইজের মানে আমি কি বুঝাচ্ছি? ছোট সাইজের মানে আমি বুঝাচ্ছি যে সেম টু সেম দেখতে একই একটা স্কেল, বাট তার সাইজটা হবে তুলনামূলক ছোট, চাপানো। যেমন এই পুরা জিনিসটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ধরো এটাকে আমি উপরে নিয়ে আসলাম। এই যে আরেকটা স্কেল। বাট এই স্কেলের বৈশিষ্ট্য কি? এই স্কেলটা সাইজে হবে ছোট। এই যে এই স্কেলটা, এটা হবে সাইজে ছোট। আমি একটু ছোট করে দিচ্ছি। এই যে। তাহলে আমি কি করলাম? এটাকে একটু ছোট করে দিলাম। এটাকে একটু চাপায়ে দিলাম। এটাকে তুমি দাগ দিতে পারো যে এটা হলো তোমার 0, এটা হচ্ছে তোমার 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, লাস্টেরটা কত? ১ আর একটা আন্ডা, 10। আচ্ছা, এটা কেন করলাম? ভাই আপনি তো ভুল করছেন। আপনি তো এই স্কেলটাকে এমনভাবে ছোট করছেন, এই একটা ঘর ছোট হয়ে গেছে। এটা ছিল ১ মিলিমিটার। কিন্তু উপরেরটা তো আপনি চাপায় এমনভাবে ছোট করছেন, এটা আর ১ মিলিমিটার নাই। আগে তো কিনছে কি ছিল? এটা গুইছো, এটা খেয়াল করি। এটা হলো গুরুত্বপূর্ণ। আগে এই একটা ঘরের দৈর্ঘ্য ছিল ১ মিলিমিটার। কিন্তু আপনি এটাকে এমনভাবে চাপাইছেন, চাপ খেয়ে এরা সবই চিকন হয়ে গেছে। এইটা আর ১ মিলিমিটার নাই। এটা ১ মিলিমিটারের চেয়ে ছোট হয়ে গেছে। মানে আমাকে প্রশ্ন করব, তাহলে আমাকে বলো তো ১ মিলিমিটারের চেয়ে ১ মিলিমিটারের চেয়ে কতটুকু ছোট হয়েছে? আমি চাপ দিয়ে ছোট করছি। কতটুকু ছোট করছি? তুমি আমাকে বলতে পারো যে, "ভাই দেখেন, আমার কাছে টোটাল ছিল ১০ মিলিমিটার।" বুঝিও, আমার কাছে টোটাল ছিল ১০ মিলিমিটার। বা আমি বলতে পারি নিচে আমার কাছে টোটাল ছিল ১০ টা ঘর। ১০ টা ঘর। আমি এটাকে চাপ দিয়ে খেয়াল করে দেখো ১ ঘর ছোট করছি। চাপ দিয়ে আমি এটাকে ১ ঘর ছোট করছি। ১ ঘর ছোট করছি। তাই না? একটা ঘর দেখো নাই হয়ে গেছে। এক নাই হয়ে গেছে? নাই তো হয়নি। সবাই আছে। কিন্তু আমি চাপ দিয়ে ছোট করে ফেলছি। তাহলে ১০ টা ঘরে, বা আমি এভাবে বলতে পারি, এই ১০ টা ঘরে দেখো উপরেও ১০ টা ছিল, নিচেও ১০ টা ছিল। ২ জায়গাতেই ১০ টা ১০ টা ছিল। ১০ টা ঘরে আমি চাপ দিয়ে ১ মিলিমিটার ছোট করছি। তাহলে একটা ঘরে এই একটা ইন্ডিভিজুয়াল ঘর, এটা আমি কতটুকু ছোট করছি? ঐকিক নিয়ম। আসো ঐকিক নিয়মটা করি। ঐকিক নিয়মটা করি। এইটুকু একটু ভালো মতো বুঝিও। ভালো মতো। আমি ১০ টা ঘরে ১০ ঘরে ছোট করেছি কতটুকু? ১০ ঘরে ছোট করেছি ১ মিলিমিটার। এই যে ১০ ঘরে আমি ১ মিলিমিটার ছোট করেছি। তাহলে ১ ঘরে কতটুকু ছোট করেছি? সেটা তো প্রশ্ন। তাহলে ১ ঘরে
এক ঘরে ছোট করেছি, এক ঘরে ছোট করেছি, ঐকিক নিয়ম করবা। ১ মিলিমিটার ডিভাইডেড বাই ১০। তাহলে অ্যান্সার কত আসবে? 0.১ মিলিমিটার। তাহলে এই একটা ঘর, টোটাল ১০টা ঘর মিলে ১ মিলিমিটার ছোট হয়। তাহলে একটা ঘর কতটুকু ছোট হয়? 0.1 মিলিমিটার। এই যে যেই সিস্টেমটা আমি বললাম, একটা স্কেলকে আমি চাপ দিয়ে ছোট করে দিয়েছি। এই চাপ দিয়ে ছোট করে দেওয়া স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এবং এই যে এক ভার্নিয়ার স্কেলের এক ঘর বড় স্কেলের, বা এটাকে আমরা বলছি মূল স্কেল বা মেইন স্কেল। একটা ভার্নিয়ার স্কেল একটা মেইন স্কেলের চেয়ে বা আসল স্কেলের চেয়ে কতটুকু ছোট? বা আরো সহজভাবে বললে, একটা ভার্নিয়ার স্কেলের এক ঘর মূল স্কেলের এক ঘরের চেয়ে কতটুকু ছোট, সেটাকে বলে ভার্নিয়ার ধ্রুবক। এটাকে আমরা বলছি ভার্নিয়ার ধ্রুবক। এটাকে আমরা বলছি ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক লেখাটা একটু উপরে উঠে গিয়েছে, ধরে আমি সুন্দর করে সোজা করে নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, একটু বাঁকা নিচে সত্য করে দিলাম। তোমরা এরকম সোজা সোজা করে দিও, ভালো লাগে দেখতে। এখন ভার্নিয়ার ধ্রুবক দিয়ে আমি করবোটা কি? খেয়াল কর, ভার্নিয়ার ধ্রুবককে কথার সুবিধার জন্য, বা ধরো আমি থেকে বলছি ভিসি, এটা ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভিতে হচ্ছে ভার্নিয়ার, সিতে হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা কি? এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এখন তাহলে একটা ঘর ভার্নিয়ার কনস্ট্যান্টের পরিমাণ ছোট, এই একটা ঘর ভার্নিয়ার কনস্ট্যান্ট পরিমাণ ছোট। এই যে ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা ফাঁকা এখানে দেখা যাচ্ছে, ছোট্ট একটা ফাঁকা। এই ফাঁকাটাকে আমরা বলছি এক এক ভার্নিয়ার কনস্ট্যান্ট পরিমাণ ফাঁকা এখানে আছে। ভার্নিয়ার কনস্ট্যান্টের মান কত? 0.1 মিলিমিটার। ওকে, এটুকু এখানে ফাঁকা দেখা যায়। একটা জিনিস বুঝিও, একটা জিনিস বুঝিও। আমি এখানে দেখাই, আমি একটু বড় করে দেখাই, একটু বড় করে দেখাই। ধরো এটা হচ্ছে আমার মূল স্কেল, হ্যাঁ? এটা হচ্ছে আমার মূল স্কেল। সাধারণ দিলে ভালো বোঝা যাবে। এটা আমার মূল স্কেল, একটু বড় করে দেখে, এটা আমার মূল স্কেল। তাহলে এটা এখন কয়েকটা ঘর নেই, এত বড় আর নিব না, 10টা ঘর নিব না। মাত্র ধরো আমি 3-4টা ঘর আমি নিই। এইটা একটা এলাম, এটা ধরো 1 মিলিমিটার। এই জিনিসটাকেই বড় করে আগাচ্ছি, ঠিক আছে? ৩টাই হোক, ৩টাই ইনাফ। এবং ভার্নিয়ার স্কেল কি হয়? ভার্নিয়ার স্কেল হয় এই জিনিসটারই একটা ছোট একটা ভার্সন। এই জিনিসটারই একটা ছোট একটা ভার্সন। সো উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে কি করবো? এটাকে ছোট করে দিব। এটাকে ছোট করে দিব। সো তুমি বাবা ধরলাম, ধরে আমি এটাকে ছোট করলাম, ঠিক আছে? ছোট করব। শুধু আমি এই প্রথম ৩টা ঘর দেখাচ্ছি মনে করো। শুধু আমি এই প্রথম ৩টা ঘর তোমাকে বড় করে এঁকে দেখাচ্ছি। আর যেন তুমি বুঝতে পারো, এটা তো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, বুঝাতে কঠিন, বড় হলে বুঝতে সহজ হবে। তাহলে এই যে এইখানে যে গ্যাপটা আছে, খেয়াল করে, এই যে এখানে একটা গ্যাপটা আছে, এই গ্যাপটা কত? এই গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে ১ ভার্নিয়ার কনস্ট্যান্টের সমান। ১ ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান। ভালো কথা, ভালো কথা। তাহলে তুমি বুঝতে পারতেছো, এই যে এইখানে যে একটা ঘর আছে, এই ঘরটাও ১ ভার্নিয়ার কনস্ট্যান্টের পরিমাণ সমান। সরি, এই ভার্নিয়ার কনস্ট্যান্টের পরিমাণ ছোট। মূল ঘরের চেয়ে দেখো এটা কিন্তু ছোট। মূল ঘরের চেয়ে দেখো এটাও কিন্তু ছোট। কতটুকু ছোট? ১ ভার্নিয়ার কনস্ট্যান্টের পরিমাণ ছোট। এখন এখানে আমরা একটা ঝামেলা করব। এটাকে একটু সাইডে সরাইলাম। এই যে ২ নাম্বার যে ঘরটা, ভার্নিয়ার স্কেলে যে ২ নাম্বার ঘরটা, এটা থাকার কথা ছিল এই জায়গায়, তাই না? দ্বিতীয়টার সাথে থাকার কথা ছিল। কিন্তু সৃষ্টি নির্মম পরিহাসে আগেরটা যেহেতু ১ ভার্নিয়ার কনস্ট্যান্ট পরিমাণ ছোট, এইটা কিন্তু এখানে দাঁড়ায় থাকতে পারবে না। এটাকে চাপ দিয়ে ভিতরে ঢুকাইতে হবে। চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে যদি এটা এখানে থাকতো, যদি এটা জায়গা মতো ২ নাম্বার ঘরের সাথে থাকতো এটা, তাহলে এটা ২ নাম্বার ঘর, উপরে এটা ২ নাম্বার ঘর। তাহলে এটা কতটুকু ছোট? ১ ভিসি পরিমাণ ছোট। ১ ভার্নিয়ার কনস্ট্যান্ট পরিমাণ ছোট। এখন সৃষ্টির নির্মম পরিহাসে আমি এটাকে ধরে বলছি, তুমি এখানে কেন? তোমার বন্ধু পিছায় দাঁড়ায় আছে। তোমার বন্ধু যেহেতু ছোট, সে অনেক পিছনে আছে। তো তুমি পিছনে আসো। আমি এটাকে ধরে পিছনে নিয়ে আসলাম। তাহলে কতটুকু পিছনে আনছি? ১ ভিসি পরিমাণ পিছনে নিয়ে আসছি। সে অলরেডি ১ ভিসি পরিমাণ ফাঁকা ছিল। আবার আমি ১ ভিসি পরিমাণ পিছনে সরায় নিয়ে আসছি। তাহলে ১ ভিসি, ১ ভিসি মিলে কত হবে? মিলে হবে এটা ২ ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্টের ২ গুণ। সেম কনসেপ্টে এই বস্তুটা, এই যে ৩ নাম্বার ঘর, ৩ নাম্বার ঘর, যদি ৩ নাম্বার ঘর মূল স্কেলের ৩ নাম্বার ঘরের সাথে থাকতো,
তাহলে এইখানে ফাঁকা থাকার কথা, এখানে ফাঁকা থাকার কথা 1 VC, কিন্তু সৃষ্টির নির্মম পরিহাসে আমি এটাকে বলছি তুমি এটা এখানে থাকতে পারবা না, তুমি লেগে থাকবা। আমি স্কেল ভাঙে ভাঙে লাগাবো নাকি? একটা স্কেল একসাথে থাকবা তোমরা। তাহলে দেখো আমি কতটুকু পিছনে নিয়ে আসলাম, 2 ভিসি পরিমাণ পিছনে নিয়ে আসলাম। ওখানে ছিল 1 ভিসি। তাহলে 1 ভিসি, আবার এখানে এড হচ্ছে 2 ভিসি, 2 ভিসি। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল কত হইল? টোটাল হইল আমার 3 ভিসি। তারপর প্যাটার্ন খুঁজে পাচ্ছ কি? একটা কি প্যাটার্ন খুঁজে পাচ্ছ? যে প্রথম ঘর যেটা ছিল এটা তো 0, এটা 1 নাম্বার। প্রথম দাগ 1 নাম্বার দাগ। বা তুমি এটাকে বলতে পারো এই যে 1, তার মানে এই পাশটা হলো প্রথম ঘর। এখানে 2, তাহলে এই পাশটা হলো দ্বিতীয় ঘর। এখানে 3, তাহলে এই মাসটা হলো তৃতীয় ঘর। তাহলে প্রথম ঘরটা বা তুই বলতে পারো প্রথম দাগটা 1 ভিসি পিছিয়ে থাকে, দ্বিতীয় দাগটা 2 ভিসি পিছিয়ে থাকে, তৃতীয় দাগটা 3 ভিসি পিছিয়ে থাকে। ঠিক আছে? এইভাবেও তুমি হিসাব করতে পারো যে তাহলে প্রথম দাগ 1 ভিসি পিছিয়ে আছে, দ্বিতীয়টা 2 ভিসি, এবার 6 নাম্বারটা 6 ভিসি পিছিয়ে থাকবে। দেখো এটা যদি 6 নাম্বার হয় তাহলে এইটা কতটুকু পিছিয়ে থাকবে এটা? এটা তাহলে আবার 6 ভিসি হবে। আমরা তো ওইটাই দেখতেছি 3 নাম্বার 3 ভিসি পিছায় থাকে। তাহলে 6 নাম্বারটা, এই যে 6 নাম্বার দাগ এটা, সেটা 6 ভিসি পিছিয়ে আছে। একইভাবে 8 নাম্বার দাগটা কতটুকু পিছিয়ে থাকবে? 8 ভিসি। 9 নাম্বার দাগটাও পিছিয়ে থাকবে 9 ভিসি। আর এই যে 10 নাম্বার দাগটা, দেখো 10 নাম্বার দাগটা পুরো একটা ঘর পিছায়ে গেছে। 10 যেহেতু সেহেতু এটা হচ্ছে 10 ভিসি। এখন 10 ভিসি এই দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে ভিসি এর মান কত? 1 মিলিমিটার ভাগ 10, ওই দেখো 1 মিলিমিটার ভাগ 10। বুঝেছ? একই জিনিস। তুমি এভাবে লেখাও যা, এইভাবে লেখাও যা, ওইভাবে লেখাও তাই হইতো। তুমি যেভাবেই চিন্তা করো সেভাবেই ভার্নিয়ার কনস্ট্যান্টের মান এটাই আসবে। এটাকে আমি উপরে লিখে রাখলাম। উপরে লিখে রাখলো। আচ্ছা। তাহলে এবার তুমি আরেকটা জিনিস একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করিও। আরেকটা জিনিস মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করিও। এতক্ষণ যেটা আমি লিখলাম এটা আমি একটু মুছে দিচ্ছি এখানে, হ্যাঁ? এটা আমি একটু মুছে দিচ্ছি। তোমরা খাতায় নোট করিও। খাতায় নোট করিও তোমরা। খাতায় নোটের বিকল্প কিছু নাই। তুমি যদি মনে করো যে ক্লাসের স্লাইডটা তো ভাই ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দিচ্ছে, সেটা পড়বো তাহলে কিন্তু মিস করবা। কারণ আমি যখন কিছু মুছে-টুছে দিচ্ছি, বুঝতে পারবা না। নোট করলে ভালো ক্লিয়ার থাকবে তোমাদের। আচ্ছা। এই যে উপরের যে বস্তুটা বা উপরের যে ভার্নিয়ার স্কেলটা, এই ভার্নিয়ার স্কেলটাকে আমি ধরলাম। ধরে কি করলাম? ধরে আমি এটাকে মুভ করব। ভার্নিয়ার স্কেল এভাবে মুভ করা যায়। ভার্নিয়ার স্কেল এভাবে নড়ানো না যায়। এটাই হলো ভার্নিয়ার স্কেলের মূল মাহাত্ম্য। এটাকে এভাবে নড়াইতে পারবা তুমি ইচ্ছামত। তো ধরো তুমি কোনো কিছু মাপতে চাচ্ছ। তুমি কোনো কিছু মাপার জন্য ওটাকে এখানে রাখবা, এই জায়গায়। ধরো আমি কলমটা মাপবো। কলমটা আমি রেখে ভার্নিয়ার স্কেলের মাথাটাকে আমি এই জায়গায় রাখলাম। রাখলাম। আচ্ছা, আচ্ছা, ওকে। রাখার ফলে রাখার ফলে আমি কি দেখলাম? ধরো আমি আরেকটু পিছনে নেই। এত বড় কিছু মাপবো না। এত বড় কিছু মাপতে চাই না। ধরো উম হ্যাঁ বন্ধু, ধরো এই জায়গায় রাখলাম, হ্যাঁ? বা ধরো এই জায়গায় রাখলাম, এই জায়গায়। কোথায় রাখবো? এখানে রাখবো নাকি আরেকটু আগে রাখবো? একটু পিছনে রাখি আরেকটু। এইখানে আনুমানিক এই জায়গায় আমি রাখলাম। ঠিক আছে? আমি এইটুকু ছোট্ট দৈর্ঘ্যের একটা কিছু আমি মাপতে চাচ্ছি। এখানে ছোট্ট দৈর্ঘ্যের কোনো কিছু আমি মাপতে চাচ্ছি। কোনো কিছু আমি মাপতে চাচ্ছি। কোনো কিছু আমি এখানে ছোট্ট দৈর্ঘ্যের একটা জিনিস মাপতে চাচ্ছি। মাপার জন্য কি করলাম? বস্তুটাকে এখানে রাখলাম, রেখে ভারিয়ার স্কেলটাকে একটু সাইডে সরাই দিলাম ওইটুকু জায়গা পরিমাণ। এখন এটুকুর দৈর্ঘ্য কত, এটা কিভাবে মাপবো? দেখো তো তুমি কি স্কেল দিয়ে মাপতে পারবা? এটা কি 0 এর চেয়ে বড় কিন্তু আমার 1 এর চেয়ে ছোট, তাহলে কত? তুমি বলতে পারো ভাই অনুমান করে আমি বলে দিব 0.5, কিন্তু অনুমান করে কিন্তু হবে না। এটা প্রিসাইজ একটা মাপ দরকার। অনুমান আমরা মানি না, আমরা প্রিসাইজ একটা মাপ এখান থেকে নিতে চাই। কিভাবে নিব জিনিসটা? তাই না? কিভাবে নিব জিনিসটা? দেখো আমি তো আর বড় করে জিনিসটা দেখাই। ছোট জিনিসটা একটু বুঝা একটু কঠিন। বড় জিনিসটা একটু দেখো। যদি আমি এই ভার্নিয়ার স্কেলটাকে 1 ভিসি পরিমাণ ধাক্কা দিয়ে সরায় দেই, এই যে ভার্নিয়ার স্কেলটা আমি টেনে 1 ভিসি পরিমাণ সরায় যদি নিয়ে আসি তাহলে কি হবে? যদি এইটাকে টেনে আমি 1 ভিসি পরিমাণ সরায় নিয়ে আসি, এই যে সরায় নিয়ে আসলাম। তাহলে তুমি খুব সহজভাবেই বলবে, ভাই যদি আপনি সরায় নিয়ে আসেন, তাহলে এই যে দাগটা আছে,
এই যে একের যে দাগটা আছে, একের যে দাগটা, এই উপরের স্কেলের একের দাগ নিচের স্কেলের একের দাগ পরপর মিশে যাবে, বা নিচের স্কেলে আমি বাদই দিলাম, আমরা তো ভার্নিয়ার স্কেল নিয়ে কথা বলতেছি। তাহলে ভাই যদি আপনি 1 ভিসি পরিমাণ সরায় নিয়ে আসেন এইদিকে, তাহলে এই 1 নাম্বার ঘরের দাগটা মূল স্কেলের দাগের সাথে মিশে যায়। আচ্ছা, খুব ভালো। আমি ধরো এটাকে 1 ভিসি পরিমাণ না, আমি এটাকে ধরো, এটা প্রথমে ছিল এই জায়গায়, দেখো 2 নাম্বার দাগটা 2 ভিসি পরিমাণ পিছিয়ে ছিল, আমি ধরে এটাকে 2 ভিসি পরিমাণ সামনে নিয়ে চলে আসলাম, ধরে এটাকে আমি 2 ভিসি পরিমাণ সামনে নিয়ে চলে আসলাম। কতটুকু? আমি এইটাকে 2 ভিসি পরিমাণ ধাক্কা দিয়ে সামনে নিয়ে চলে গেলাম। যদি আমি 2 ভিসি পরিমাণ ধাক্কা দেই, তাহলে 2 নাম্বার দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলে যায়। যদি আমি এমন করতাম যে আমি এটাকে ধরে, বলতো তোমরাই বলতে পারবা, যদি আমি 3 ভিসি পরিমাণ, এই যে এখানে ছিল, এখানে ছিল 3 ভিসি পরিমাণ পিছিয়ে ছিল 3 নাম্বার দাগটা, যদি আমি 3 ভিসি পরিমাণ সামনে নিয়ে চলে আসি, যদি এইখানে আমি টোটাল 3 ভিসি সামনে ধাক্কা দেই, তাহলে দেখো যেহেতু 3 ভিসি পরিমাণ ধাক্কা দিচ্ছি, 3 নাম্বার দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলে যায়। তোমরা কি তাহলে প্যাটার্নটা খুঁজে পাচ্ছ? মূল স্কেলের, বা সরি ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগটা মূল স্কেলের সাথে মিশে যায় বা মিলে যায়, সেটা দিয়ে আমি হিসাব করতে পারবো আমি কতটুকু ভার্নিয়ার স্কেলটাকে সরাইছি। তাহলে এই যে জিনিসটা আমরা বের করতেছি, যে কত নাম্বার দাগ ভার্নিয়ার স্কেলের, কত নাম্বার দাগ মূল স্কেলের সাথে মিশে যায়, এটা কিন্তু গুরুত্ব বহন করে। ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ মূল স্কেলের সাথে মিশে যায়, যেহেতু 3 নাম্বারটা মিশে গেছে, আমি চোখ বন্ধ করেই বলতে পারবো যে এটা 3 ভিসি পরিমাণ সরানো হয়েছে, এইটা 3 ভিসি পরিমাণ সরানো হয়েছে। তুমি একটু উপরে খেয়াল করো, এবার আমি এটাকে অল্প একটু সরাইছি, ভার্নিয়ার স্কেলের কোন দাগটা কি মূল স্কেলের দাগের সাথে মিশে গেছে কিনা একটু খেয়াল করো। আমি চিত্রটাকে একটু ভালো করে আঁকাই, হ্যাঁ, একটু ভালো করে এঁকে তোমাদেরকে দেখতে বলি। ধরো উম আচ্ছা, ধরো এখানে আছে, এবার বলো তো তোমার চোখের দেখায় ভার্নিয়ার স্কেলের কোনো দাগ মূল স্কেলের দাগের সাথে মিশে গেছে কিনা, তুমি আমাকে কি বলবা? তুমি দেখো, তোমার যদি চোখ ভালো থাকে, তুমি যদি আমার মতো চশমিশ না হও, চশমিশ হইলেও পারার কথা, চশমায় তো পাওয়ার থাকে। আবার যদি এমন হয় তুমি চশমা পরো কিন্তু চশমা ছাড়া ক্লাস করতে বসছো, তাহলে সমস্যা, চশমাটা নিয়ে আসো। তুমি দেখবা এইখানে কোন ক্লাস, কোন কোন জিনিসটা, কোন দাগটা, কয় নাম্বার দাগ, 1 কি মিলছে? মিলে নাই, ফাঁকা। 2 মিলে নাই, ফাঁকা। 3 নাম্বারটা মিলছে মনে হচ্ছে, 4 মিলে নাই, 5 মিলে নাই, তার মানে 3ই মিলছে। এই দেখো 3 নাম্বার দাগটা মূল দাড়ির সাথে ভার্নিয়ার স্কেলের 3 নাম্বার ঘর বা 3 নাম্বার দাগ। আবার কি এমনে বইল না যে 1 2 3, অমনে না, কিন্তু 0 থেকে শুরু হয়। 0 1 2 3, 3 নাম্বার দাগটা মূল স্কেলের সাথে মিশে যায়। এটা মাথায় রেখো, 0 থেকে শুরু হয়, 1 2 3। বা তুমি ঘর হিসাব করতে পারো যে 1 2 3 নাম্বার ঘর, এই যে 3 নাম্বার দাগ, 3 নাম্বার দাগটা মূল স্কেলের দাগের সাথে মিশে যায়। তাহলে তাহলে তুমি খুব সহজেই বলতে পারবা না তাহলে স্কেলটাকে কতটুকু সরানো হয়েছে? ভার্নিয়ার স্কেলকে এখানে যে এই যে ছোট্ট পরিমাণ সরানো হয়েছে, এই ছোট্ট পরিমাণটা কত? তুমি আমাকে সহজেই বলতে পারবা, ভাই এটা হচ্ছে 3 ভিসি। তুমি আমাকে কি বলবা? এটা হচ্ছে 3 ভিসি পরিমাণ সরানো হয়েছে। ক্ষুদ্র, দেখো এই ক্ষুদ্র জিনিসটা কিন্তু আমি মাপতে পারতেছি না মূল স্কেল দিয়ে। আমার এত সুন্দর যে একটা মিলিমিটার স্কেল, আমি মাপতে পারতেছি না। আমি কিন্তু এত ছোট দৈর্ঘ্যটা ভার্নিয়ার স্কেল দিয়ে আমি সহজে মেপে ফেললাম, যে 3 নাম্বার দাগটা যেহেতু মিলে গেছে, 3 নাম্বার দাগটা যেহেতু মিলে গেছে, তাহলে ভাই আমি শিওর, গ্যারান্টেড 100% 200% যে এটা অবশ্যই 3 ভিসি হবে। এটা অবশ্যই 3 ভিসি হবে। তাহলে ভিসির মান আমরা কত হিসাব করছিলাম? ভিসির মান, ভার্নিয়ার কনস্ট্যান্টের মান 0.1 মিলিমিটার। তাহলে এই 3 ভিসি সমান কত হবে? 3 ভিসি সমান কত হবে বলো? 3 ভিসি, 3 ভিসি এটা সমান সমান হবে 3 গুণ 0.1 মিলিমিটার বা 0.3 মিলিমিটার। দেখছো 1 2 3 4 এভাবে মিলিমিটার দাগানো ছিল, তারপরেও একটা ভার্নিয়ার স্কেল ইউজ করে আমি 0.3 মিলিমিটার মেপে ফেলতে পারছি। আর তোমরা আন্দাজে দেখে কি বলতা, ভাই এটা 0.2 0.3 0.4 কিছু একটা হইতে পারে, কত হইতে পারে জানো না, বাট ভার্নিয়ার স্কেল দিয়ে কিন্তু মেপে ফেলা যায় যে এটা 0.3 হবে, এটা 0.3 এটা হবে।
এটাই হলো ভার্নিয়ার স্কেলের গুরুত্ব। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের গুরুত্ব। তাহলে আমি যদি একটু ভালো করে লিখি, তাহলে ভার্নিয়ার স্কেলে যখন তুমি মাপতেছো, ভার্নিয়ার স্কেলে ধর তুমি মাপতেছো, হ্যাঁ? আমি এবার অন্য একটা জিনিস মাপি। এবার আমরা আরেকটা জিনিস মাপি। আমি কিন্তু মুছে দেবো এটা। আমি কিন্তু এটা মুছে দিব। তারপর এটা থাক, আমি ডুপ্লিকেট করি এটাকে। একটা স্লাইডেই। হ্যাঁ? ধরো, ধরো, ধরো এগুলা বাদ। আমি এখন অন্য একটা জিনিস মাপবো। আমি এখন অন্য একটা জিনিস মাপবো। অন্য একটা জিনিস আমি মাপতে চাই এখান থেকে। আরে এটা মুছবো কেমনে? লা 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 লা। হাত ৩ টা মুছে গেল, তাই না? আচ্ছা ৩, আচ্ছা এই লাল দাগটা থাক, ওটা না মুছি। দেখ ধরো আমি এবার অন্য একটা জিনিস মাপবো, একটু বড় জিনিস মাপবো। আরেকটু বড় জিনিস মাপবো। সো আমার ধরো জিনিসটা এতদূর আসছে। উম এই যে এখানে আসছে। এখানে আসছে। আমার বস্তুটা কত বড়? আমার বস্তুটা দেখো কত বড়? আমার বস্তুটা হচ্ছে আমার বস্তুটা হচ্ছে এত বড়। এত বড় একটা কাঠের বা যেকোনো একটা বস্তু আমি মাপতে চাচ্ছি। তাহলে এইটাকে মাপার জন্য আমার কি করতে হচ্ছে? আমার ভার্নিয়ার স্কেলটাকে এইদিকে চাপ দিয়ে সরায় দিতে হচ্ছে। আচ্ছা, কতটুকু সরায় দিলাম আমি এটাকে? কেন জানি না, ওটা তো মাপবো। কিন্তু তুমি যদি মাপতে বলি, তুমি এখান থেকে কতদূর মাপতে পারবা? তুমি এখান থেকে কতদূর মাপতে পারবা? তুমি মাপতে পারবা যে ভাই দেখেন ভাই স্কেলটা এই বস্তুটা এত বড় যে আমার মূল যে স্কেল, তুমি ফার্স্ট নিচের স্কেল দিয়ে মাপার চেষ্টা করবা। তুমি আগে নিচের স্কেল দিয়ে মাপার চেষ্টা করবা যে নিচের স্কেল দিয়ে মাপতে পারি নাকি। যদি না পারো তাহলে উপরেরটায় যাবা। নিচের স্কেল দিয়ে তুমি মাপার চেষ্টা করতেছো। তুমি দেখলা এটা ১ এর চেয়ে বড়, এটা ২ এর চেয়ে বড়, তবে ৩ এর চেয়ে ছোট। ২ এর চেয়ে বড় তবে ৩ এর চেয়ে ছোট। তাহলে এটা ২ আর ৩ এর মাঝামাঝি কিছু একটা হবে। তাহলে এইটুকু দৈর্ঘ্য তুমি জানো, এইটুকু দৈর্ঘ্য তুমি জানো যে এইটুকু হচ্ছে ২ মিলিমিটার। এইটুকু হচ্ছে ২ মিলিমিটার। তাহলে এই যে এক্সট্রা জিনিসটা কত? আগের মতো দেখো, এই যে এইখানে যেমন আমরা ছোট্ট একটা জিনিস মাপছিলাম, কেমনে? ছোট্ট জিনিসটা যেখান থেকে শুরু হয়, সেখান থেকে মূল স্কেল চিন্তা করছি, আর উপর থেকে হিসাব করছি। অর্থাৎ নিচে কোনো হিসাবই নাই। এই যে ক্ষুদ্র জিনিস চিন্তা করার সময় বা হিসাব করার সময় আমার তো নিচের এই ভ্যালুগুলো কিছু দেখাই লাগতেছে না, এগুলো বাদ। আমি হিসাব করি ছোট বস্তুটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? শুরু হয়েছে কোন জায়গা থেকে? এবার ভার্নিয়ার স্কেলের কয় নাম্বার ঘর মূল স্কেলের সাথে মিশে গেছে। তো এখানেও দেখো, এখানে তুমি এখন কল্পনা করো যে জিনিসটা এই জায়গা থেকে শুরু হইছে, এই যে ক্ষুদ্র এইখান থেকে শুরু হইছে, এখান থেকে। তাহলে এখান থেকে এটা হলো মূল স্কেল শুরু হইছে, ভার্নিয়ার স্কেল সামান্য পরিমাণ সরে গেছে। এখন ভার্নিয়ার স্কেলের কয় নাম্বার দাগ মূল স্কেলের সাথে মিশে গেছে? দেখো, এই দেখো এই যে ৪ নাম্বার দাগটা মূল স্কেলের সাথে মিশে গেছে। নিচে কত আছে আই ডোন্ট কেয়ার। নিচে কত আছে আই ডোন্ট কেয়ার। নিচের স্কেলের কাজ কখন? এই যে ১ম এ আমি হিসাব করলাম যে এতটুকু ২ মিলিমিটার। কিন্তু এর পরেরটুকু আমি জানি না। এই ২ মিলিমিটার মাপা পর্যন্তই নিচের স্কেলের কাজ আছে। এরপরে নিচের স্কেলের আর কোনো কাজ নেই। এবার এই এক্সট্রা জিনিসটা মাপার জন্য আমি চলে যাব উপরের স্কেলে। আচ্ছা, উপরের স্কেলে আমি যা দেখলাম যে ৩ নাম্বার ভার্নিয়ার স্কেলটা আমার সরি ৪ নাম্বার ভার্নিয়ার স্কেলটা আমার মূল স্কেলের সাথে মিশে যায়। ৪ নাম্বারটা মিশে যায়, তাই না? ৩ নাম্বারটা কিন্তু মিশে না। দেখো ৩ নাম্বারটা কিন্তু একটু বাঁকা, এই যে ৪ নাম্বারটা মিশে যায়। তো ৪ নাম্বারটা মিশে গেলে তাহলে আমি কতটুকু সরাইছি এটাকে? ৪ নাম্বারটা যদি মিশে যায় তাহলে আমি কতটুকু সরাইছি? তাহলে এই যে এক্সট্রা যে আমি সরাইছি, এই এক্সট্রা যে আমি সরাইলাম, এই যে এক্সট্রা দৈর্ঘ্যটা কত? এক্সট্রা দৈর্ঘ্যটা 4VC, যেহেতু ৪ নাম্বার দাগটা মিলে যায়। ৪ নাম্বার দাগটা মিলে যায়, হ্যাঁ? ৬ মার্ক করার দরকার নাই। তাহলে এই যে ৪ নাম্বার দাগটা মিলে যায়। তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? এটার দৈর্ঘ্য কত হবে? এটার দৈর্ঘ্য কত হবে? 2 মিলিমিটার, তার সাথে অতিরিক্ত 4VC আছে। তাহলে 2 মিলিমিটার প্লাস 4 গুণন ভিসি এর মান কত? 0.1 মিলিমিটার। তাহলে অ্যান্সার কত আসবে? 4 ইন্টু 0.1 কত হবে? 0.4। 0.4 আর ২ যোগ করে কত হবে? 2.4 মিলিমিটার। তাহলে দেখো এই যে ২ এর চেয়ে বড় কিন্তু ৩ এর চেয়ে ছোট। 2.4 মিলিমিটার পেয়ে গেলাম আমরা। 2.4 মিলিমিটার আমরা পেয়ে গেলাম। বুঝতে পারছো? এইভাবে তুমি ভার্নিয়ার স্কেল ইউজ করে মাপতে পারবা। তো যদি আমি এটাকে একটা সাধারণ সূত্র আকারে যদি লিখতে চাই যে ভার্নিয়ার স্কেলের সাধারণ সূত্র কি? তখন তো সূত্র করে ভাই, সূত্র দেন, সূত্রে মান বসাবো, এত কিছু আমার বুঝাই লাগছে না।
বুঝে কিন্তু গেছো। তাহলে ফর্মুলাটাও দেখে নেই। ফর্মুলাটা ধরো এরকম তোমাকে বলছে যে মোট দৈর্ঘ্য, হ্যাঁ, মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য কি হবে তাহলে? মোট দৈর্ঘ্য আমি সমান দিয়ে নিচে লিখি, সমান দিয়ে নিচে এখানে জায়গা কম। মোট দৈর্ঘ্য সমান মূল স্কেলের, মূল স্কেলের মান, মূল স্কেলের, এটাকে মান বলে না, এটাকে বলে পাঠ। যে মূল স্কেল দিয়ে তুমি সর্বোচ্চ কতটুকু মাপতে পারতেছো। আমি 2 পর্যন্ত মাপতে পারতেছি, 2 এর চেয়ে একটু বড় কিন্তু 3 এর চেয়ে আবার ছোট, তা 2 পর্যন্ত আমি মাপতে পারতেছি। তো মূল স্কেলের পাঠ, পাঠ প্লাস, প্লাস ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন কি বললেন ভাই এটা? এই দেখো এখানে আমরা কি গুণ করছি, এখানে আমরা 4 গুণ করছি। 4 মানে কি? 4 মানে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ মূল স্কেলের সাথে মিশে যায়, এটাকে বলে ভার্নিয়ার সমাপতন। এটা কি বলে? এটাকে বলে ভার্নিয়ার সমাপতন, এটাকে বলে ভার্নিয়ার সমপাতন, এটাকে বলে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন। তাহলে মূল স্কেলের পাঠ যোগ ভার্নিয়ার সমপাতন যোগ ভার্নিয়ার সমপাতন গুণ ভার্নিয়ার ধ্রুবক। এই দেখো মূল স্কেলের পাঠ যোগ ভার্নিয়ার সমাপতন গুণন ভার্নিয়ার ধ্রুবক মানে ভিসি, ভার্নিয়ার ধ্রুবক। তো লিখার দরকার নাই, সে পরিশ্রম কেন করব? এই যে এইখান থেকে ধরবো, কানটা ধরে নিয়ে চলে আসবো, এই যে ভার্নিয়ার ধ্রুবক, শেষ, লিখা হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা, বুঝতে পেরেছি, বুঝতে পারছি ভার্নিয়ার। আচ্ছা, আচ্ছা, এটাকে শর্টকাটে অনেক ভাষায় অনেকভাবে লিখা যায়। তো জিনিসটা অনেকে এভাবে লিখে যে এল সমান সমান মেইন স্কেলের পার্ট এম প্লাস ভার্নিয়ার সমাপতন। সমাপতনকে অনেকে এল দিয়ে প্রকাশ করে, অনেকে এম দিয়ে প্রকাশ করে, অনেকে এন দিয়ে প্রকাশ, অনেক কিছুতে প্রকাশ করতে পারে। আমি ধরো এটাকে এন দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ, যে ভার্নিয়ার সমাপতন গুণন ভিসি। বিভিন্ন বই এগুলার বিভিন্ন রকম নাম টাম দিয়ে প্রকাশ করে, অনেকে এখানে এমএস বলে, তারপরে এমসি বলে, অনেকে ভিসি, আবার ভিএসসি বলে অনেকে, সো অনেক রকম নাম আছে। মূল আইডিয়াটা হচ্ছে মোট দৈর্ঘ্য সমান হবে মূল স্কেলের যে পাক হবে সেটা গুণন ভার্নিয়ার সমাপতন হবে গুণন ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ হবে, তাহলেই তোমার হিসাব নিকাশ হয়ে যাচ্ছে। সো এইটা মনে রাখো, তাহলেই হবে। এটা তো মনে রাখা আসলে কঠিন কিছু না, যদি একটু মাথায় থাকতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই ফর্মুলাগুলো এপ্লাই করে তুমি ভার্নিয়ার স্কেলের সবকিছু হিসাব করতে পারবে। এখন ভার্নিয়ার স্কেল দেখতে এরকম হয়, ভার্নিয়ার স্কেল দেখতে এরকম হয় না। ভার্নিয়ার স্কেলগুলো দেখতে হয় এইরকম। এই দুটো হলো একটা দুইটা বিশেষ ধরনের ভার্নিয়ার স্কেল। প্রথমটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স, পরেরটাকে বলা হয় স্ক্রু গজ। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। কই, এই যে এই যে এই যে এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, আর এটা হচ্ছে স্ক্রু গজ। কেমনে কাজ করে, কেমনে কাজ করে আমি তোমাকে দেখাই। দেখো স্লাইড ক্যালিপাস লাগে, দেখো এটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপাস, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপাস, দেখতে পাচ্ছ না? এই যে স্লাইড ক্যালিপাস দিতে হয়, এটা হচ্ছে মূল। এই দেখো, এই যে 0, 0.5, 1, 1.5, 2, 2.5, 3, তারপরে যে ভিতরে ছোট ছোট দাগ আছে, এই যে ছোট ছোট দাগ আছে 1, এটা হলো 1.1, 1.2, 1.3। মানে এখানে যে এক ঘর, এই এক ঘর হচ্ছে 1 মিলিমিটার, এক ঘর হচ্ছে 1 মিলিমিটার। ছোট ছোট ঘর দেখো, ছোট ছোট ঘর। আর তারপরে বড় বড় কয়েকটা ঘর আছে, এই যে এই টোটালটা হচ্ছে 1 সেন্টিমিটার। আর এই ছোট্ট একটা ঘর, এটা হচ্ছে 1 মিলিমিটার। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এবার ভার্নিয়ার স্কেল তাহলে কোনটা হবে? ভার্নিয়ার স্কেলটা কই তুমি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে দেখো, এই যে হচ্ছে ভার্নিয়ার স্কেল, এই যে হচ্ছে ভার্নিয়ার স্কেল, ছোট্ট। আমি বলেছিলাম ভার্নিয়ার স্কেল নড়ানো যায়, আমি বলেছিলাম ভার্নিয়ার স্কেল নড়ানো যায়। কই নড়ানো যায়? ধরে, এই যে নড়ানো যায় জিনিসটাকে, জিনিসটাকে ধরে এই যে নড়ানো যায়, ধরে নড়ানো যায়। দেখো
তুমি কোনো কিছু মাপতে চাও, তুমি এটাকে এই জায়গায় বসাবা, যে কেমনে বসাবা? ধরো তুমি একটা কলম মাপবা, এটা কেমনে বসাবা? এই দেখো নিচে দুটো দাঁত আছে, এই দাঁতের মাঝখানে নিয়ে তুমি এই যে এমনে বসাই দিবা। এই যে আমি বসাই দিলাম, এই যে আমি বসাই দিছি, দেখছো? বসাই দিছি কলমটা। এটা হচ্ছে তুমি ধরো কোনো কিছু মাপতে চাও। আবার ধরো তুমি তোমার কাছে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের ভিতরের যে দৈর্ঘ্যটা আছে সেটা মাপতে চাও, বা ভিতরের যে ব্যাসার্ধ আছে বা ব্যাস আছে সেটা মাপতে চাও। বড় সিলিন্ডার, ভিতরেরটা মাপবা। তো তুমি বাইরে থেকে ওটাকে মাপে তো লাভ নাই, এটাকে ভিতর থেকে মাপতে হবে। তো ভিতর থেকে মাপার জন্য যে উপরের দুইটা আছে, আমি এটাকে যদি ছোট করি, এই কাজ করে না কেন? তুমি কাজ করছো না কেন? এরা दारा इसे क्या मैं रीलोड दूं? रीलोड तो या क्या करूं मैं? एक কাজ হচ্ছে না তার রিলোড দিই। আরে সবকিছু আবার নতুন করে রিসেট হয়ে গেছে। সমস্যা নাই, সমস্যা নেই। দেখো দেখো, এটাকে তো নড়ানো যাচ্ছে, তাই না? এটাকে তো নড়ানো যাচ্ছে। এখন তুমি ধরো কোনো কিছু মাপতে চাও, যেটাকে ভিতর থেকে এমনে মাপা লাগবে, বাইরে থেকে মেপে লাভ নাই, ভিতর থেকে মাপা লাগবে। তো তুমি পুস্তকে এমনে ধরবা, ধরে এইভাবে তুমি মাপবা যে দৈর্ঘ্যটা কত আসে। ভিতরে ঢুকাই দিলা, ঢুকাই এভাবে মাপতেছো যে এই দেখে দেখি দৈর্ঘ্যটা কত আসে, মানে ভিতর থেকে বাইরে। তুই ভিতর থেকে বাইরে মাপ। সো কোনো কিছুর ভিতরের ব্যাসার্ধ বা ভিতরের ব্যাস মাপার জন্য এই স্কেল ব্যবহার করা হয়, আর কোনো কিছুর বাইরের ব্যাসার্ধ বা দৈর্ঘ্য বা যে কোনো কিছু মাপার জন্য এই যে এইটা ব্যবহার করা হয়, এইটা ব্যবহার করা হয়। বুঝছো? তাহলে এখানে বসাবা, এখানে যদি বসাবা, উপরে যদি বসাও, তাহলে খুব সুন্দর মতো এইটাই যে নড়ে যাবে সেই হিসাব করে তারপর তুমি চিন্তা করবা। যেমন ধরো এখন এই জায়গায় আছে, এখন এই জায়গায় আছে, এখন হিসাব করে এখান থেকে এখানে মূল স্কেলের পার্ট কত? এই যে এই দাগ পর্যন্ত, এর বাইরে আমি মাপতে পারতেছি না। এই দাগ পর্যন্ত, এই দাগের বাইরে আমি মাপতে পারতেছি না। এই দাগের বাইরে আমার মাপার কোনো হিসাব নেই। তাহলে এটা কয় নাম্বার দাগ? এটা যদি 1 মিলিমিটার, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে 8 মিলিমিটারের দাগ। সো 8 মিলিমিটার প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট দেখবা দেওয়া আছে। এটার ভার্নিয়ার কনস্ট্যান্ট কত রে? ভার্নিয়ার কনস্ট্যান্ট কত রে? ভার্নিয়ার কনস্ট্যান্ট এ দেখো প্রত্যেকটা স্ক্রু গজে লিখা থাকে। এই যে এটার ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.1 সেন্টিমিটার। ও তাহলে এটা সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেন্টিমিটার। তাহলে এই ছোট ছোট ভরগুলো আসলে সেন্টিমিটার, বুঝছো? যাই হোক, আমরা মিলিমিটার ধরে নিই, আমরা মিলিমিটার ধরে নিই, আমরা মিলিমিটার ধরে নিই। তাহলে এটা হচ্ছে আমার কত ছিল? 8, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8 সেন্টিমিটারে আছে, এটা ধরো মিলিমিটার আমি ধরে নিলাম হিসাবের সুবিধার জন্য বা বুঝার জন্য। সেন্টিমিটার হোক মিলিমিটার হোক, জিনিসটা তো একই জিনিস। তাই আমি মনে করছিলাম এটা আসলে মিলিমিটার, কিন্তু ওখানে দেখলাম এটা আসলে সেন্টিমিটার লেখা। যাই হোক, মিলিমিটার প্লাস, আরে আমি কি বললাম এটা, 8 মিলিমিটার প্লাস ভার্নিয়ার সহপাতন। দেখো তো ভার্নিয়ারের কোন দাগটা মূল স্কেলের সাথে মিশে গেছে? ভার্নিয়ার আমি আমার চোখে দেখতেছি এই যে এই দাগটা। কোন দাগ? তাহলে ভার্নিয়ারের এটা কোন দাগ? এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে 2 নাম্বার দাগটা মূল স্কেলের সাথে মিশে গেছে। তাহলে আমি বলছি ভার্নিয়ার সহপাতন হচ্ছে 2 গুণন ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা যেহেতু সেন্টিমিটারে হিসাব করা, ছোট ছোট ঘরগুলো যেহেতু সেন্টিমিটার, ওদের হিসাবে আসছে 0.1 সেন্টিমিটার। তো আমরা যেহেতু মিলিমিটার কল্পনা করে করছি যে এই পুরো জিনিসটা মিলিমিটার, তাহলে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে 0.1 সেন্টিমিটার, না লিখে লিখছি মিলিমিটার। তাহলে হিসাব করে কত আসে? 8 প্লাস 2, 0.2, 0.2, এটা আসবে 8 দেখো আসলে কিন্তু 8.2 হওয়ার কথা। এটা এটা কিন্তু 8.2 হওয়ার কথা। এটা এটা দেখো এই যে 8 মিলিমিটার, সামান্য বেশি, 8 মিলিমিটার হচ্ছে সামান্য বেশি, বুঝছো? এটা 8 মিলিমিটার হচ্ছে সামান্য একটু বেশি। তবে একইভাবে যদি এমন হতো তুমি আরেকটু সামনে নিয়ে আসলা, এখানে নিয়ে আসলা, তাহলে এখানে এটার পার্ট হচ্ছে তোমার টোটাল 1 সেন্টিমিটার হয়ে গেল, বা 10 মিলিমিটার হয়ে গেল, 11, 12, 13 মিলিমিটার। এটা হচ্ছে 13 মিলিমিটার পর্যন্ত হয়েছে। এর বাইরে এক্সট্রা কতটুকু সেটা আমরা মাপতে পারতেছি না, এক্সট্রা জিনিসটা মাপতে পারতেছি না। এক্সট্রা জিনিসটা মাপবো কিভাবে? এই যে এখানেও দেখো 2 নাম্বার দাগটা মিলে গেছে। তাহলে এটা কত? এটা ছিল 13 নাম্বার। 13 যোগ
উপপাতন কত? 2 গুণন ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1। হিসাব করো, চলে আসবে এটা কত? 13.2। 13.2 বুঝছো? 13.2 আসবে এটা। সো এইভাবে তোমরা স্লাইড ক্যালিপাস ইউজ করে হিসাব নিকাশ করতে পারবা। স্লাইড ক্যালিপাসের একটা প্রকৃষ্ট উদাহরণ ছিল ওদের ভার্নিয়ার স্কেল। আচ্ছা, তো স্লাইড ক্যালিপাসের ফর্মুলাটা কোনটা? একই জিনিস, যে দৈর্ঘ্য সমান সমান মূল স্কেলের পাঠ যোগ উপরিপাতন বা সমপাতন গুণন ভিসি, আমি লিখলাম ভার্নিয়ার ধ্রুবক। বুঝছো? এটাকে আমি একটু সুন্দর করে লিখেছি, তাহলে এটা হচ্ছে নিচে। এবার আসো এবারে স্ক্রুগজের ক্ষেত্রে তুমি কিভাবে হিসাব করবা? স্ক্রুগজের ক্ষেত্রে আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এই যে ভার্নিয়ার ধ্রুবক তাহলে কিভাবে হিসাব করবা? ভার্নিয়ার ধ্রুবকটা দেখো, এই জায়গাগুলোতে আমরা ভার্নিয়ার ধ্রুবক কিভাবে হিসাব করতাম? এই জায়গাগুলোতে আমরা ভার্নিয়ার ধ্রুবক কিভাবে হিসাব করতাম? বা প্রথম স্লাইডে যদি যাই, প্রথম স্লাইডে তো আছে এটা। ভার্নিয়ার ধ্রুবক কিভাবে হিসাব করতাম? এই পুরো জিনিসটাকে আমরা একটু সাইডে প্রথমে একদম জিরোতে রাখবো। প্রথমে জিরোতে রাখবো, জিরোতে যাচ্ছে না, ধরে নাও জিরোতে রাখছি। জিরোতে রাখলে এইখানে এক ঘর ছোট। ভার্নিয়ার স্কেলের 10 নাম্বার ঘর মূল স্কেলের 9 নাম্বার ঘরের সাথে মিলে। ভার্নিয়ারের 10 নাম্বার ঘর মূল স্কেলের 9 নাম্বারের সাথে মিলে। হওয়ার কথা কি ছিল? যদি ছোট না হইতো তাহলে ভার্নিয়ারের 10 নাম্বার মূল স্কেলের 10 নাম্বারের সাথে মিলার কথা ছিল। বাট ভার্নিয়ারের 10 নাম্বার মূল স্কেলের 9 নাম্বারের সাথে মিলতেছে। এর অর্থ হচ্ছে এখানে এক ঘর গ্যাপ পড়ে গেছে। ভার্নিয়ারের 10 নাম্বার মূল স্কেলের 10-এর সাথে না মিলে 9-এর সাথে মিলতেছে, তার মানে এক ঘর গ্যাপ তৈরি হয়ে গেছে। তাহলে 10টা দাগে এক ঘর গ্যাপ তৈরি হয়, তাহলে একটা দাগে কত ঘর গ্যাপ তৈরি হয়? সেটাই তো ওই নিয়ম, সেটাই তো আমার ভার্নিয়ার ধ্রুবক, যে 10টা ঘরে এক ঘর, বা এখানে ছিল 1 মিলিমিটার, তাহলে একটা ঘরে কতটুকু তৈরি হয়। সো এটাই। সো তোমার ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটা এরকম হবে যে এক ঘরের দৈর্ঘ্য, কারণ এক ঘরই তো ছোট হবে, তাই না? এক ঘরের বা মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ডিভাইড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। খুবই বিচ্ছিরি একটা হাতের লেখা হয়েছে, হাতের লেখাটা খুবই বিচ্ছিরি হয়েছে, বাট হু কেয়ার্স? এখন আমার হাতের লেখা দেখে কে জাজ করবে? আমি এটা দুটা হাতের লেখা সমান করেই দিতে পারি। আবার একটু টেনে লম্বা করে দিতে পারি, তাহলে এখানে একটু লম্বা হয়ে গেল। একটু ছোট করে দিলাম, তাহলে হাতের লেখাটা ওইরকম হয়ে গেল। এই যে হয়ে গেছে সিমিলার টাইপের হাতের লেখা। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে বের করছি? এটা বের করছি ভার্নিয়ার ধ্রুবকের জন্য। এটা আমরা হিসাব করছি ভার্নিয়ার ধ্রুবকের জন্য। ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক আমি কিভাবে বের করতে পারি? আমার মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ডিভাইড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা করলে ভার্নিয়ার ধ্রুবকটা বের হয়ে যায়। বা তোমাকে প্রশ্নে বলে দিল যে ভার্নিয়ার স্কেলের 20তম দাগ মূল স্কেলের 19 নাম্বার দাগের সাথে মিলে যায়।
ভার্নিয়ারের 20 নাম্বার দাগ মূল স্কেলের 19 নাম্বার দাগের সাথে মিলে, তাহলে মিলার কথা ছিল 20 এর সাথে 20, ভার্নিয়ারের 20 মিলছে মূল স্কেলের 19 এর সাথে। তার মানে ওই 20 নাম্বারটা 19 এর সাথেই মিলে গেছে, এক ঘর গ্যাপ রেখে গেছে। তাহলে 20টা দাগের কারণে এক ঘর গ্যাপ তৈরি হয়। তাহলে এক একটা ভার্নিয়ার স্কেলের ঘর কতটুকু ছোট? এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই 20। অত মাথাও চিন্তা করা লাগছে না যে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত হয় ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগশক। ঠিক আছে? আচ্ছা, এবার আসি স্ক্রু গজের ক্ষেত্রে। এটা আমরা অঙ্ক দেখবো। এবার আমরা অঙ্ক দেখবো, অঙ্ক দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো ইনশাআল্লাহ। নাকি একটা অঙ্ক দেখে আসবো? একটা অঙ্ক চলো দেখে আসি। দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্র ঘরের মান 1 মিলিমিটার। তোমাকে বলে দিয়েছে যে প্রধান স্কেলের যে ক্ষুদ্র ঘর, প্রধান স্কেল মানে হচ্ছে মূল স্কেল, তার ক্ষুদ্র ঘর হচ্ছে 1 মিলিমিটার। এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু বুয়েটে খুবই অনেক বছর আগে আসছিল, 2006-7 সালে আসছিল। তোমরা যখন জন্ম নাও, বা আমি জানি না ভিডিওটা কখন কবে দেখবা কি মানুষজন, তোমরা জন্মাইছিলাম কিনা এই সময়, আমি তখন অনেক ছোট ছিলাম। সেই সময় আসছিল যে একটা একটা স্কেলের মূল যে স্কেল সেটা হচ্ছে এক ঘর 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের 40 ঘর প্রধান স্কেলের 39 ঘরের সমান। এটাই হলো ট্রিক এখানে। ভার্নিয়ার স্কেলের 40 ঘর প্রধান স্কেলের 39 ঘরের সমান। 40 ঘর প্রধান স্কেলের 39 ঘরের সমান। তো হওয়ার কথা কি ছিল? 40-এর সাথে 40 সমান হওয়ার কথা ছিল, বাট 40-এর সাথে 39 সমান হয়ে গেছে, এক ঘর গ্যাপ থেকে গেছে। এই ভার্নিয়ার স্কেলে যে 40টা ঘর, 40টা ভাগ, এই 40টা ভাগ মিলে ছোট হতে হতে এক ঘর ছোট হয়েছে মূল স্কেলের। এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। তাহলে 40 ঘর মিলে 1 মিলিমিটার খাটো হয়। তাহলে এক ঘর কতটুকু খাটো হবে? 1 মিলিমিটার ভাগ 40 মিলিমিটার। 1 মিলিমিটার ভাগ 40। তো এটা এত চিন্তা না করে তুমি এভাবেই করতে পারো যে ভার্নিয়ার ধ্রুবক যেটা, ভার্নিয়ার ধ্রুবক এক লাইনের অঙ্ক, 10 মার্কের অঙ্ক ছিল এটা, 10 মার্কের অঙ্ক ছিল যে এক লাইনের অঙ্ক, যে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার ডিভাইড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তুমি দেখতে পাচ্ছ ভার্নিয়ার স্কেলের 40 ঘর, হ্যাঁ 40 ঘর। তাহলে এটা হবে আবার কয়টা? এটা কিন্তু 80 না, এটা কিন্তু 40। এটা কিন্তু বাংলায় লেখা, বুঝছো? এটা বাংলায় লেখা, এটা 40। সো এটাকে তোমাদের এবার আমি লিখে দিচ্ছি, এটা 40, আসলে কত? 40। তো এটা হচ্ছে আমার 40 ইকুয়াল করো, কত আসবে? 1 ডিভাইড বাই, এটা সম্ভবত 0.25 এরকম আসার কথা। 1 ভাগ 40, হ্যাঁ 0.025, 025। এটা মিলিমিটার হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তোমাকে যদি বলতো, এই প্রশ্নে তোমাকে যদি বলতো যে মূল স্কেলের পাঠ 10, মূল স্কেলের পাঠ 10, ভার্নিয়ার সমাপতন 11, মূল স্কেলের 10, ভার্নিয়ার সমাপতন 11, তাহলে কত হইতো? মূল স্কেলের পাঠ যোগ ভার্নিয়ার সমাপতন গুণন ভার্নিয়ার ধ্রুবক। হিসাব করতে তোমার মান চলে আসতো। ঠিক আছে? সহজ একটা অঙ্ক ছিল, ভেরি ভেরি সহজ একটা অঙ্ক। এখান থেকে সহজ অঙ্কই আসে। এবার দেখো স্ক্রু গজ। স্ক্রু গজের দিকটা দেখি। স্ক্রু গজের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, বুঝতে হবে জিনিসটা। স্ক্রু গজের ক্ষেত্রে স্ক্রু গজ, হ্যাঁ, স্ক্রু গজের বিশেষ বৈশিষ্ট্য হলো তুমি ছোট ছোট নাট বল্টু, ছোট ছোট চিকন চিকন কলম টলম, এগুলো কতটুকু মোটা, একটা লোহার শিট কতটুকু মোটা, একটা কাগজ কতটুকু মোটা, এসব পুরুত্ব মাপতে পারো। অত বড় বড় দৈর্ঘ্য মাপবো না, যেটা স্লাইড ক্যালিপ বা ভার্নিয়ার স্কেলে মাপা যায়। ছোট ছোট দৈর্ঘ্য তুমি মাপতে চাচ্ছ, ছোট ছোট পুরুত্ব তুমি মাপতে চাচ্ছ, বাইরের ব্যাসার্ধ মাপতে যাচ্ছ। স্লাইড ক্যালিপাসে আমরা কি দেখেছিলাম? স্লাইড ক্যালিপাসে তুমি এনে কোনো কিছুর বাইরের ব্যাসার্ধ মাপতে পারো, আবার ভিতরের দিকের ব্যাসার্ধ মাপবা, সেটাও মাপা যাবে। এটাকে ধরে নিয়ে এসে, এই দেখো, এটাকে এখানে রাখবা, বস্তুটাকে এই যে এখানে রাখলা, এখানে তুমি রাখলা, রেখে টেনে মাপতেছো যে এটার ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধটা কত। আর এখানে শুধুমাত্র তোমার ছোট ছোট জিনিসপত্র মাপা যায়। এই যে এই মাঝখানে বসাইতে হয়, আমি খুব দেখাই, এখানে কোন নাট বল্টু থাকার কথা, এই একটা নাট আছে, এই যে এখানে একটা নাট আছে, দেখো তো এখানে একটা নাট আছে, দেখছো মেপে দেওয়ার জন্য। এটা কি নাও দেয় না? ঠিক নিতে পারবো। এই নাটটা তার আমি এখানে রাখলাম, এই নাটটা আমি এখানে রাখছি, হ্যাঁ।
দেখতে পাচ্ছ কিনা, নাটটা এখানে রাখছি। এখন এই এই দুটা দাগকে একসাথে লাগাই দিতে হবে। এটা হচ্ছে একটা স্ক্রু, এই জন্য এটার নাম হচ্ছে স্ক্রু ওয়াচ। এই যে এটা হচ্ছে একটা স্ক্রু, এইটা এইটা একটা স্ক্রু। স্ক্রু যেমন ঘুরাইলে আগে পিছে হয়, এটাও আগে পিছে হয়। দেখো এই যে এটা ঘুরানো যায়, এটা ঘুরানো যায়। আমি ঘুরাচ্ছি দেখছো? ঘুরাইলে এইখানে খেয়াল করো, এটা আগে পিছে হয়, এটা আগায়, এটা আগায়। যদি সাদা স্ক্রিন দেই তাহলে আর ভালো বুঝতে পারবা। ধরেন যদি ব্যাকগ্রাউন্ডটা সাদা দেই তাহলে ভালো বুঝতে পারবা। এই যে এইটা কিন্তু ঘুরে, এইটা ঘুরলে এটা আগায়। দেখো এই যে এটা ঘুরে, এটা ঘুরলে এটা আগায়। আমি দেখ ঘুরাচ্ছি, জিনিসটাকে ঘুরাচ্ছি, হাতটাকে এই যে ধরে ধরে মানে ঘুরাচ্ছি। ঘুরাইলে এই যে আমি লাগাই দিলাম, লাগাই দিলাম। এটা একদম আঠাশাতো হয়ে আটকে গেল। তাহলে তাহলে এই জিনিসটাকে ঘুরাইলে এটা আগে যায়, বা এভাবে বলতে পারো ঘুরাইলে এটা নড়ে, এটা স্মরণ হয়। কতটুকু স্মরণ হয়? তুমি যদি টোটাল জিনিসটাকে, এই টোটাল জিনিসটাকে তুমি যদি একবার ঘোরাও, একবার যদি ঘোরাও, তাহলে এটা যতটুকু মুভমেন্ট করে, এটা যতটুকু মুভমেন্ট করে আগে বা পিছে, এদিক ঘুরালে ওদিক যাবে, এদিক ঘুরালে পিছনে আসবে, তাই তো? বাট ঘুরানোটা হলো ইম্পর্টেন্ট। এতটুকু ঘুরাইলে এটা কিছুটা সামনেও পিছনে যাবে। কতটুকু সামনে বা পিছনে যাবে সেটাকে বলে পিচ। সেটাকে বলে পিচ, ইংলিশে বলে PITCH, পিচ। ঘুরাইলে টোটাল একটা মোচড়, একটা মোচড় মানে বুঝছো? এই যে আমি হচ্ছে হাতল, তুমি আমাকে ঘুরাবা, এই যে একটু ঘুরে আবার এখানে আসলাম, একটা মোচড়। এই একটা মোচড়ে যতটুকু যায় সেটা হচ্ছে পিচ। এইটাকে ধরে ধরাটা পারভেজ যায়, পারভেজ যাওয়ার মধ্যে খুবই মাথা খারাপ হয়েছে। পারভেজ ভাই আপনি এত এত ধীরে ধীরে কেন পড়ান, আপনি এত মানে এরকম করে কেন পড়ান, আদিক্ষেতা করে কেন পড়ান, বলতে পারো। আমি এটাতে খেপে গেলাম, পারভেজ ভাই ঘুরায় আবার আগের জায়গায় নিয়ে আসলাম, মোচড় দিয়ে ওই নিয়ে আসলাম। এই নিয়ে আসতে আমার এটা এক পিচ পরিমাণ সরবে, এদিকে সরতে পারে বা এদিকেও সরতে পারে, তুমি যেদিকে ঘুরাও। আমি যদি এদিকে ঘুরাই তাহলে এদিকে সরে আসবে, আমি যদি ওইদিকে ঘুরাই তাহলে সে ভিতর দিকে সরে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই একবার ঘুরালে তো অনেক বেশি পরিমাণ সরে চলে আসতেছে, একবার ঘুরালে তো অনেক বেশি পরিমাণ সরে চলে যাইতেছে। এটাকে আরো সূক্ষ্ম হওয়া দরকার। তুমি খেয়াল করিও, ধরো ধরো এটা নাই, হ্যাঁ, এই বস্তুটা নাই। এবার এই যে তুমি ভালো করে যদি খেয়াল করো, এইখানে জিরো দাগ আছে, জিরো দাগ আছে। একটা মোচড় বা একটা কমপ্লিট সাইকেল বলতে বোঝায় আমি এই জিরো দাগটাকে ঘুরায় আবার এখানে নিয়ে চলে আসব। টোটাল এই স্ক্রুগাজের ক্ষেত্রে টোটাল 50টা ভাগ করা আছে। এই প্রত্যেকটা, এই দেখো প্রত্যেকটা ভাগ সংখ্যা এখানে আছে, দেখো প্রত্যেকটা ভাগ করা আছে। টোটাল হ্যান্ডেলটাকে 50টা ভাগ করে দেওয়া আছে এখানে। হুম, 50টা ভাগ করে দেওয়া আছে। কারণ একটা টোটাল মোচড় দেওয়ার অর্থ হচ্ছে 50 ঘর ঘুরানো। আচ্ছা, দেখো আমি ঘুরাই, তুমি দেখো। আমি যদি দেখো এটাকে ঘুরাচ্ছি, আচ্ছা ওইদিকে তো লেগে আছে, এদিকে ঘুরাচ্ছি, দেখো ঘুরাচ্ছি, এখন সংখ্যাটা কিন্তু বাড়তেছে। একদম ছিল জিরোতে, আমি 1 ঘর ঘুরাইলাম, 2 ঘর ঘুরাইলাম, ঘুরাইতে ঘুরাইতে যে 5, 10, 15 গেল, 20 গেল, দেখতে পাচ্ছ কি? জুম করে দেখো, এইখানে দেখো, এই যে দেখো এই জায়গায় দেখছো, এই জায়গায় দেখো, এই যে ঘুরাচ্ছি, এই দেখো 30, 35, কয়টা ঘর করা আছে? 50টা ঘর। তাহলে 50 বার ঘুরাইলে আবার জিরোতে ফেরত চলে আসবে। এই দেখো 45, এই দেখো 45-এর পর এই যে 45, এই যে 45, 46, 47, 48, 49, 50 যেই হয়ে গেছে আবার জিরোতে ফেরত চলে আসছে। দেখছো? তার মানে একটা টোটাল তোমার মোচড় দেওয়া লাগবে না, তুমি সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব করতে পারবা। একটা টোটাল মোচড় মানে হচ্ছে 50 ভাগ। তুমি 50 ভাগ দেওয়া লাগবে না, তুমি জাস্ট 1 ভাগ দিতে পারো। কিন্তু অনেক মানে টাচ স্ক্রিন তো অত ভালো করে করতে পারতেছি না। তুমি মাপেটে কিনতে পাওয়া যায়, স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল কিনতে পাওয়া যায়, স্ক্রু গাজ কিনতে পাওয়া যায়। এবার কিনে নিয়ে আসতে পারো, সস্তা, অত বেশি না, 100-150 টাকা হবে। এখানে দেখো একটু এই যে কয় ঘর ঘুরাইলাম দেখো তো, এই যে আমি 2 ঘর ঘুরাইলাম। এই যে এটা হলো মূল দাগ, মূল স্কেলের দাগ। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এই যে আমি দুই ঘর আমি ঘুরাইছি। টোটাল একটা মোচড় আমি দেইনি, আমি 2 টাকা ঘুরাইছি। আমি আরেকটু ঘুরাইতে পারি, আমি আরো ঘুরাইলাম। ঘুরায় দেখো আমি এখন কয় ঘর ঘুরাইলাম। এটা 30 নাম্বার দাগ, তাহলে 31, 32, 33, এটাতে 34। দেখো অ্যারো চিহ্ন দেওয়া আছে একটা। অ্যারো চিহ্ন আসলটাই দেওয়া থাকে না, আসলটা এই যে এখানে মাঝখান বরাবর একটা মূল স্কেলের একটা দাগ থাকে।
মূল স্কেলের দাগ যেখানে থাকে ততবার ঘুরানো হয়েছে। এটা ঘুরানো হয়েছে তোমার 34 বারে। ঠিক আছে, এইভাবে তুমি একটা টোটাল মোচড় না দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব করতে পারবে। এখন তুমি চিন্তা করো, একটা মোচড় দিলে, একটা মোচড় মানে এখানে কত ঘোলা ভাগ আছে? 50 ভাগ। 50 ঘর ঘুরালে এক পিচের পরিমাণ সরে, পিচের পরিমাণ সরে। তাহলে এক ঘর ঘুরালে কতটুকু সরবে? পিচ ডিভাইড বাই 50, এটাকে বলা হয় স্ক্রুগজের ন্যূনাঙ্ক। এটাকে বলা হয় স্ক্রুগজের ন্যূনাঙ্ক। এটাকে বলা হয় স্ক্রুগজের ন্যূনাঙ্ক, বুঝছো? সাদা স্ক্রিন তো তুমি বড় বড় লিখতেছি, এই জন্য হাতে লেখা খারাপ হচ্ছে। আমার হাতে লেখা কিন্তু খারাপ না, আরে আমার হাতে লেখা খুবই ভালো। এই বড় সাদা স্ক্রিনে জন্য বড় করে লিখছি, না ছোট করে লিখতে বোঝা যায় না। আর একটু ছোট করে লিখলে বোঝা যায় না ভালো, এই জন্য বড় করে লিখলাম। এটা আমি পরে ওই যে স্লাইডে লিখে দিচ্ছি। এটা খালি বুঝো, একটা টোটাল মোচড় দিলে পিচ পরিমাণ সরে। একটা মোচড় মানে হচ্ছে 50 ঘর ঘুরানো। এখানে 50, এটা 100 হইতে পারতো। কিছু কিছু স্ক্রু গাছ আছে 200 300 আছে। তো এখানে আছে 50টা ভাগ করা আছে। তো 50 ঘর, 50 ঘর মানে হচ্ছে পিচ। তাহলে এক ঘর মানে কত হবে? পিচ ভাগ 50, বা বলা যেতে পারে পিচ ডিভাইড বাই ভাগ সংখ্যা। এটাকে বলে স্ক্রুগজের ন্যূনাঙ্ক। স্ক্রুগজের ন্যূনাঙ্ক হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে বা স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে আমরা যে ভার্নিয়ার কনস্ট্যান্ট পাইছিলাম, ভার্নিয়ার কনস্ট্যান্ট আর স্ক্রুগজের ন্যূনাঙ্ক হচ্ছে একই জিনিস, একই জিনিস, একই জিনিস। আচ্ছা, এখন এটা ব্যবহার করে মাপে কিভাবে? এটা ব্যবহার করে কিভাবে মাপে? দেখো একটা জিনিস দেখো, এই যে এই বস্তুটা আবার আমরা মাপতে চাই, হ্যাঁ, এই বস্তুটা আবার আমরা মাপতে চাই। এই বাবা তুমি আসো, তুমি জানছো আসছো না কেন? আরে 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 আরে, এই বাবা, এই বাবা, এই যে আসো আসো আসো, ওখানে আসো। এই যে এই জায়গা, তোমার জায়গা হচ্ছে এখানে। তুমি কোথায় কোথায় থাকো, তোমার জায়গা তুমি চিনো না। তুমি কি জীবনে তাহলে ভালো কিছু করতে পারবা? এই যে এটা হলো ওইখানে থাকলো, বুঝছো? আচ্ছা, এবার আমার প্রথমে কাজ হচ্ছে এটাকে লাগায় দেওয়া, এটাকে ঘুরায় ওটার সাথে লাগায় দেওয়া। এই যে লাগায় দিছি, এবার আমি মাপবো। খেয়াল করো, এখানে দেখো মূল স্কেল আছে, এখানে মূল স্কেল আছে, মূল স্কেল আছে। এই যে মূল স্কেল, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 3, এখন 4 নাম্বার দাগ অতিক্রম করছে। তাহলে আমি 4 পর্যন্ত মাপতে পারতেছি। আমি লিখে রাখলাম 4 পর্যন্ত আমি মাপছি, 4 পর্যন্ত আমি মাপছি, বুঝছো? এটা হচ্ছে 1 2 3 4 নাম্বার ঘর পর্যন্ত মাপছি, 4 নাম্বার ঘর পর্যন্ত আমি মাপছি। এই স্লাইড ক্যালিপাসে এই এক ঘর, এই এক ঘর মানে 0.5 মিলিমিটার, তাই না? 0.5 মিলিমিটার। এই এক ঘর মানে হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে 4 ঘর আমি মাপছি, 4 ঘর। তাহলে 4 ঘর মানে কত? 4 ঘর মানে 0.5 কে 4 দিয়ে গুণ করো। আমি 2 মিলিমিটার পর্যন্ত মাপতে পারছি, যেখানে লেখা আছে 2 মিলিমিটার। এই দাগটা হচ্ছে 2 মিলিমিটারের। তা তুমি এবার চিন্তা করতে পারো যে এটা হচ্ছে 1 মিলিমিটার, এটা হচ্ছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার পর্যন্ত আমি মাপতে পারছি। এই যে এখানে লিখে দিয়েছি তোমাকে 2 মিলিমিটার। তাহলে আমি 2 মিলিমিটার মাপতে পারছি। এক্সট্রা যে আছে দেখো, এক্সট্রা কিন্তু কিছু আছে, কিছু কিন্তু এক্সট্রাও আছে। এই যে এখানে 2 এর পরেও কিছু পরিমাণ এক্সট্রা আছে। এক্সট্রাটা কিভাবে মাপবো আমি? এখানে যতটুকু আছে সেই ততটুকুই এখানে আছে। বিশ্বাস হয় না? দেখো, এই দেখো, বিশ্বাস হয় না? এই দেখো, এটাকে এই যে তুমি এখানে বসায় মেপে দেখো। এই যে 0 তে বসাও, এই যে 0 তে বসাও, দেখো এই যে সমান, দেখছো? এই দেখো 0 তে যদি বসাও, দেখো এটা সমান, দেখতে পাচ্ছ? সো তুমি ভরসা রাখতে পারো যে আসলটাই মাপতেছি, ভুয়া কিছু মাপতেছি না। তাহলে এইটা এইখানে আগাইছে তোমার 2 মিলিমিটার পর্যন্ত মাপতে পারছি। 0 1 2, আচ্ছা, এটাকে আরো ছোট ছোট অংশে ভাগ করে দিয়েছে, হোয়াটএভার। 2 পর্যন্ত মাপতে পারছি, 2 মিলিমিটার পর্যন্ত মাপতে পারছি। এক্সট্রা গুলা কিভাবে মাপবো? দেখো আমি কিন্তু জানি যে যদি 50 ঘর ঘুরাই, যদি 50 ঘর ঘুরাই বা যতগুলা ভাগ সংখ্যা আছে সেই পরিমাণ ঘুরাই মোচড় দেই, মোচড় দিলে কি হবে? মোচড় দিলে, মোচড় দিলে এটা পিচ সমান বা পিচের পরিমাণ আগাবে বা পিছাবে, পিচের পরিমাণ আগাবে বা পিছাবে, পিচের পরিমাণ আগাবে বা পিছাবে। এটার পিচ কত? এটার পিচ কত? দেখো এটাকে সরাই দিয়ে আমরা পিচটা মাপ, পিচ যদি এখানে বলা আছে তাও আমরা একটু প্র্যাকটিক্যালি মেপে দেখি। এই তুমি সরো না কেন? এই যে সরস, এটাকে 0 তে লাগাও,
আচ্ছা, 0 তে লাগাইছি। এবার ঘুরায় আবার 0 তে আনো। দেখো তো কতটুকু সরে। এখন একদম 0 দাগের সাথে মিশে আছে। এই যে এখানেও 0, এখানেও 0। এবার আমরা এটাকে ঘুরায় আবার 0 তে ফেরত আনতে চাচ্ছি। একটা পূর্ণ মোচড় দিব। আরেকটু এই যে একটাই মোচড় দিছি। একটা মোচড় দিছি। একটা মোচড় দিলে তুমি খেয়াল করবা এটা 0 দাগে ছিল, এটা 1 নাম্বার দাগে চলে আসছে। দেখা যাচ্ছে না কারণ 1 নাম্বার দাগের উপরে আছে। আরেকটা মোচড় দেই, তাহলে 2 ঘর যাওয়ার কথা। দেখি তো 2 ঘর যায় নাকি, আরেকটা মোচড় দিব। এই বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। এই এক দেখো। কই? এক এই বন্ধু। এত সূক্ষ্ম জিনিসপত্র। এই যে আরেকটা মোচড় দিলাম। দেখো, এই যে 1 ঘর আগায় ছিল, এই যে 2 ঘর আগাইল। 2 ঘর আগাইল। ঠিক আছে? তাহলে এই ক্ষুদ্র ঘরগুলো আমরা কত মাপছিলাম যে এখানে প্রশ্নে দেওয়া ছিল এটা 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার। আচ্ছা, ঠিক আছে। 0.5 মিলিমিটার। তাহলে তুমি এভাবেও চিন্তা করতে পারো যে 0.5 এটা 0 থেকে 1 মিলিমিটার পর্যন্ত আসছে 2টা মোচড় দেওয়ার কারণে। তাহলে একটা মোচড় দেওয়ার কারণে কতটুকু আসছে? 0.5 মিলিমিটার। একটা মোচড় দেওয়ার কারণে 0.5 মিলিমিটার আগায়। 2টা মোচড় দেওয়ার কারণে 0.5 টোটাল 1 মিলিমিটার আগায় যাচ্ছে। তো এটার পিচ কত? 1 মোচড়ে কতটুকু যায়? 0.5 মিলিমিটার। এবার আসো আবার মাপি বস্তুটাকে। বস্তুটাকে আঁটবে? আঁটবে। এই যে। তাহলে আমরা এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর এতটুকু মাপলাম। 4 ঘর মানে হচ্ছে তোমার এই 0.5 করে 2 মিলিমিটার। এরপরে দেখো আমার পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে আমার ন্যূনাঙ্ক কত? 0.5 ডিভাইডেড বাই পিচ। 0.5 তো পিচ, তো ডিভাইডেড বাই ভাগ সংখ্যা। এখানে ভাগ সংখ্যা কত? 50। এটা আসবে সম্ভবত 0.01। 0.01। তাহলে 1 ঘর ঘুরাইলে 0.01 পর্যন্ত আগায়। আমি ঘুরাইছি দেখো 25 ঘর। তাহলে কতটুকু আগাইছে আরো কতটুকু আগাইছে? 1 ঘরের জন্য 0.01, আমি ঘুরাইছি 25 ঘর। তাহলে গুণন 25। এটা কি ভার্নিয়ার স্কেলের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছ? মূল স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট বা এই যে এই ঘূর্ণায়মান স্কেলের পার্ট কত ঘর আমি ঘুরাইছি গুণন ন্যূনাঙ্ক। ওই যে মূল স্কেলের পার্ট, উপরিপাতন বা সমপাতন গুণন ধ্রুবক ছিল, একই জিনিস। মূল স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট, এটা হচ্ছে কি? এটা স্ট্রুগাজের ন্যূনাঙ্ক। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এটা কিভাবে মাপে। আসো এবার তাহলে জিনিসটাকে আমরা লিখিত আকারে লিখি, যেগুলো আমরা লিখিত করি। লিখিত। তাহলে এইখানে সম্পূর্ণ একবার ঘোরালে, সম্পূর্ণ একবার ঘোরালে সম্পূর্ণ একবার ঘোরালে কত পরিমাণ অগ্রসর হয়? পিচের সমপরিমাণ অগ্রসর হয়। পিচের সমপরিমাণ অগ্রসর হয়। আমি লিখে রাখলাম পিচ। এক ঘর ঘোরালে, মাত্র এক ঘর ঘোরালে কতটুকু হবে? ন্যূনাঙ্কের সমান। ন্যূনাঙ্কের সমান। ঠিক আছে? তাহলে এখন তুমি কোনো কিছুর দৈর্ঘ্য কিভাবে মাপবা? দৈর্ঘ্য পাবে, এটাতে স্পেশালি ব্যাসার্ধ মাপে। তো ধরো দৈর্ঘ্যই আমি বললাম, দৈর্ঘ্য। মূল স্কেলের পার্ট মানে এই যে এখানে আমরা যেগুলো দেখছি সেগুলোই মূল স্কেলের পার্ট যোগ এখানে ছিল তোমার সমপাতন, আর এখানে এটা হয়ে গেছে বৃত্তাকার স্কেলের পার্ট। মানে বৃত্তাকার স্কেলটা আমি কয় ভাগ ঘুরাইছি। গুণন আমার ন্যূনাঙ্ক। না, ঠিক আছে, বুঝছি বুঝছি। তাহলে আমার ন্যূনাঙ্কের ফর্মুলাটা কি হচ্ছে? ন্যূনাঙ্কের ফর্মুলা কি হচ্ছে? ন্যূনাঙ্ক পিচ ডিভাইড বাই ভাগ সংখ্যা। পিচ ডিভাইডেড বাই ভাগ সংখ্যা।
20 ডিমেরটাই ভাগ সংখ্যা। বুঝছি? কিছু অঙ্ক করব একদম ক্লিয়ার হয়ে যাবে। কিছু অঙ্ক করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের স্ফেরোমিটার। স্ফেরোমিটার জিনিসটা এরকম যে তুমি ধরো তোমার বন্ধুর সাথে চালাকি করতে চাও, হ্যাঁ? কোন একটা বন্ধু আছে, তুমি সেই বন্ধুকে বললা, "চল আমরা একটা আ গোলক নিই।" এটা কিন্তু বৃত্ত না, এটা হচ্ছে গোলক। গোলক মানে এই যে পৃথিবীর মতো বেলুন, বেলুন, বুঝছো? গোলক, ফাঁপা গোলক। এই গোলক যেহেতু আছে তার মানে অবশ্যই এই গোলকের একটা ব্যাসার্ধ থাকবে। এই গোলকের অবশ্যই একটা ব্যাসার্ধ থাকবে। হ্যাঁ, থাকবে। গোলক যেহেতু আছে গোলকের ব্যাসার্ধ থাকবে না। এটা তাই হয় নাকি? ব্যাসার্ধ বের করা সহজ। মাঝখানের কেন্দ্রটা বের করবা। কেন্দ্র কই থাকবে? একদম এটার সেন্টারে থাকবে। এবং এটার এই সাইডের সাথে দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তোমরা তো শয়তান। তোমরা কি করবা? তোমরা বলবা, "চল দোস্ত আমরা এটারে কাটি। এই জিনিসটাকে কেটে ফেলি।" কেটে কি লাভ হইল? কেটে আমরা এই আরেক সাইডটাকে উধাও করে দেই। এটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এইটাও তুমি মিশায় দিলা। তুমি বাইরে সবার কাছে যায় বলতেছো যে কেউ যদি এটার বক্রতার ব্যাসার্ধ কত এখন বের করে দিতে পারে বা কেউ যদি এটার ব্যাসার্ধটা বের করে দিতে পারে, সেই ব্যাসার্ধ বের করতে পারলে আমি তাকে ৳১,০০০ পুরস্কার দেব। কারণ তুমি জানো যে এইটা দেখে বোঝা সম্ভব না যে এটা কেন্দ্র কোথায় ছিল, এটার ব্যাসার্ধ কত হবে। এই যেটার ব্যাসার্ধ এটাকে বলে বক্রতার ব্যাসার্ধ। যে এই যে একটা বক্ররেখা যদি এইটা একটা বৃত্ত হইতো বা একটা যদি বক্রতল যদি একটা গোলক হইতো তাহলে তার কেন্দ্র থেকে তার ব্যাসার্ধটা কত হইতো? সেটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ মানে R। এখন তাহলে তুমি যেহেতু একটা গোলক ছিল, গোলককে যেহেতু কেটে আরেক সাইড বাদ দিয়ে দিছো, এটা অনেকটা এভাবে চিন্তা করা যেতে পারে। এটা সবকিছু মুছে দিয়ে ধরাবে সুন্দর করে। আচ্ছা, এটা কি মুছতে পারবো আমি? কেন মুছতে পারবো না? একটু লক করবো আগে। লকই আছে। তো এই যে এটাকে ধরে এইটাই নাও। দেখো একটা পুরা গোলক ছিল, গোলকের তুমি একটা সাইড কেটে বাদ দিয়ে দিছো। তাহলে এটা অনেকটা একটা প্লেটের মতো হবে এখন। এটা অনেকটা প্লেটের মতো হবে, বাতির মতো হবে। আচ্ছা, বাতির মতো হইল। এই বাতির উপর তুমি এই যন্ত্রটা বসাবা। এটা হচ্ছে স্ফেরোমিটার। এটা হচ্ছে স্ফেরোমিটার। তোমরা হয়তোবা তোমাদের উচ্চতর গণিতে বৃত্ত অধ্যায় থেকে এটা শিখে ফেলছো যে কিভাবে তুমি যদি বক্রতার ব্যাসার্ধ বক্রতা দেওয়া থাকে তুমি ব্যাসার্ধ কিভাবে বের করো। বৃত্ত অধ্যায়ে আমাদের সময় আমরা করছিলাম এই ধরনের অঙ্ক। বাট আমরা তো এরকম অঙ্ক করে করব না। আমরা এটা নরমাল সমাধান করতে চাই। কেমনে করব এটা? তোমরা এখানে একটা স্ফেরোমিটার বসাবা বা এই ধরনের যন্ত্রটাকে এখানে বসায় দিবা। এই যন্ত্রের সুবিধা হচ্ছে এটার ৩ টা পায়া আছে। দেখো নিচে একটা সুন্দর গোল একটা চাকতি আছে না? এই গোল চাকতির নিচে কি আছে যদি আমি একটু আঁকায় দেখাই, এই যে গোল চাকতিটা এখানে আছে, গোল চাকতিটা তার তলে ৩ টা পায়া আছে এরকম ৩ টা জায়গায়। সমবাহু ত্রিভুজের মতো ৩ টা পায়া এখানে থাকে। আচ্ছা, এই ৩ টা পায়া দিয়ে তুমি এটাকে এটার উপর বসায় দিলা। তাহলে ধরো আমি যদি এখন আঁকাই জিনিসটাকে যে আমি এই যে এখানে একটা পায়া ধরো আছে, আরেকটা পা ওই পাশে আছে, আরেকটা পা এই পাশে আছে। আমি এই যে এই বস্তুটাকে এখানে বসায় নাও, স্ফেরোমিটারটাকে বসাইলাম। স্ফেরোমিটারের উপরে একটা স্ক্রু গজ থাকে। দেখো এটা একটা স্ক্রু গজ। এই যে বৃত্তাকার স্কেল, এটা বৃত্তাকার স্কেল, এটা হচ্ছে রৈখিক স্কেল বা মূল স্কেল। এই যে এখান থেকে দেখো বৃত্তাকার স্কেলের মান বের করা যায় এখান থেকে। বৃত্তাকার স্কেলের পার্ট বের করা যায়। এটাকে ঘুরাইলে এই যে এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা উপরে নিচে হয়। ওই যে সেম স্ক্রু গজের মতো পিচ বের করা যায়, হ্যান-ত্যান অনেক কিছু করা যায়। আচ্ছা, করা গেল যে করা গেল। তাহলে এখানে আমি একটা স্ক্রু গজ যদি আঁকাই, নরমাল খুব সুন্দর করে আমি আঁকাইতে চাচ্ছি না। ধরো এইটা একটা কি সুন্দর করে আঁকাবো না বলে এভাবে আঁকাবো? এটা হচ্ছে আমার মূল স্কেল, এটা হচ্ছে আমার বৃত্তাকার স্কেল, এটা হচ্ছে আমার সেই ধরো স্ক্রু, হ্যাঁ? এটা হচ্ছে ধরো আমার সেই স্ক্রু। মাঝখানে হচ্ছে না জিনিসটা। এইটা হচ্ছে আমার সেই স্ক্রু। তো স্ক্রুটাকে ১ম এ আমরা কি করব? স্ক্রুটাকে ১ম এ আমরা এইখানে একদম এই সাথে এই উচ্চতায় রাখবো। মানে বাটির তল বরাবর উচ্চতায় আমরা রাখলাম। রেখে স্ক্রু গজ থেকে দৈর্ঘ্যটা পরিমাপ করব যে স্ক্রু গজে কত দৈর্ঘ্য দেখাচ্ছে। এই যে মূল স্কেলের একটা পার্ট আছে, বৃত্তাকার স্কেলের পার্ট আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আছে। তুমি এখান থেকে গুণাঙ্ক বের করে ফেলতে পারবা যদি দেওয়া থাকে বা না দেওয়া থাকলেও বের করে ফেলতে পারবা। তাহলে এইটার অবশ্যই
একটা দৈর্ঘ্য থাকবে যেটা আমরা বলতেছি H1। এরপরে আমরা এটাকে ঘুরাবো। ঘুরায়, ঘুরায় কি করব? এইটাকে একদম নিচে নিয়ে চলে আসবো। এই স্ক্রুটাকে ঘুরায়, ঘুরায় একদমই তলায় নিয়ে চলে আসবো। যখন একদম তলায় নিয়ে চলে আসলাম, তখন আবার এখান থেকে রিডিংটা নিব। আবার রিডিং নিলে এবার ধরো আমি রিডিংটা পাইলাম, এবার ধরো রিডিংটা পাইলাম H2। কিসের রিডিং? ওই যে স্ক্রু গজে আমরা দৈর্ঘ্য যেভাবে হিসাব করছি, মূল স্কেলের দৈর্ঘ্য যোগ বৃত্তাকার স্কেলের দৈর্ঘ্য গুণন ন্যূনাঙ্ক, সেভাবে আরেকটা আমি মাপ নিব। তাহলে দেখো, তাহলে কতটুকু সে সরে গেছে? এইখানে একটা মাপ ছিল H1, এইখানে একটা মাপ হচ্ছে H2। তাহলে এই পার্থক্য যদি H হয়, তাহলে H এর ভ্যালু কত হবে? H এর ভ্যালু কত হবে? এদের পার্থক্য H2 মাইনাস H1 বা H1 মাইনাস H2 মাইনাস করলেই হচ্ছে, পার্থক্যই তো আমরা নিচ্ছি। এখন তাহলে এই উচ্চতাটা আমি জানি। হুম, এই যে বাটির এই যে গভীরতা, উচ্চতা বলতে পারো, গভীরতা বলতে পারো, এটা আমরা জানি। আবার তুমি যদি হিসাব করে দেখো যে এই ৩টা যে পায়া আছে, এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের একটা দৈর্ঘ্য আছে, বাহুর দৈর্ঘ্য আছে। সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য আছে। এই যে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা একটা সুন্দর নাম হচ্ছে পায়া ত্রয়ের বা পায়াগুলোর, অনেকে বলে পায়া ত্রয়ের, অনেকে বলে পায়াগুলোর গড় দূরত্ব। মানে একদম অ্যাকুরেট সমবাহু ত্রিভুজ তো হয় না, সমবাহু ত্রিভুজের মতো হয়। সো এই যে L1, L2, L3 এগুলো বের করে আমরা এভারেজ করি যে এভারেজে কত করে আছে। কাছাকাছি হয়, এভারেজ করলে একটা ভ্যালু চলে আসে L। তাহলে L এর মানটা কত? L এর মানটা হচ্ছে আমার L1 প্লাস L2 প্লাস L3, এটা আমরা এভারেজ করি। কাছাকাছি হয়, একটু কম বেশি হয়, এভারেজ করলে ঠিক হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এটা আমরা পাইলাম। আমরা H পাইলাম। এই জিনিসটা কি ছিল? H ছিল আমাদের বক্রতার গভীরতা, হ্যাঁ? গভীরতা। যে কতটুকু গভীর এটা। এখন তুমি যত যন্ত্র দিয়ে এগুলা করতেছো, তোমার সাথে যারা ঝামেলা করতে আসছিল যে কেটে কুটে দিয়ে তোমাকে বলতেছে যে বক্রতার ব্যাসার্ধ বের করতে পারলে তোমাকে আমি ১,০০০ টাকা লিখে দিব। এবার তুমি তোমার অন্তিম অস্ত্রটা এখানে বাইর করবা। তুমি এখানে দিবা তোমার ফাইনাল কোপ, হ্যাঁ? একদম ওই যে এন্ড গেমের মতো একটা ফাইনাল একটা কোপ দিবা। তুমি একটা ফর্মুলা বসাবা। এটার প্রমাণ এটার প্রমাণ তোমাদের বইয়েও নাই, দরকারও হয় না। শুধু ফর্মুলাটা জানো, তার যে তোমার ত্রিকোণমিতি করে, তারপরে অনেক জ্যামিতি-ট্যামিতি করে, এই ২ টা মান ইউজ করে, এই যে এই যার পায়াগুলোর মান ইউজ করে বক্রতার ব্যাসার্ধ হিসাব করা যায়। তো উপপাদ্য আছে। তো আমি তোমাদের এখন উপপাদ্য পড়াতে যাচ্ছি না। আমি তোমাকে লিখে দিই, তোমার বই খুললেও দেখবা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা এরকম যে বক্রতার ব্যাসার্ধ R ইকুয়ালস টু H ডিভাইডেড বাই 2। H ডিভাইডেড বাই 2, এইটুকু। মজা করলাম, এইটুকু না, আরো আছে। প্লাস L স্কয়ার ডিভাইড বাই 6H। আমার পার্সোনালি এটা কখনোই মনে থাকতে চাইতো না। এটা কখনোই মনে থাকতে চাইতো না। এখানে H/2 হবে না H/6 হবে, L স্কয়ার বাই 6H হবে না L স্কয়ার বাই 2H হবে, মনে থাকতো না। আমার মনে থাকতো না। অনেক কষ্টে মনে রাখছিলাম। অনেক কষ্টে মনে রাখছিলাম। আমি জিনিসটাকে এমনে চিন্তা করতাম, এমনে চিন্তা করতাম যে উপরে নিচে ২ হয়। আমি এটা এভাবে মনে রাখছিলাম যে উপরে নিচে ২। যেমন এখানে উপরে ২, এখানে নিচে ২। আমি তো এটলিস্ট এতটা তো মানে বলদ না। আমি তো এটা জানি যে এখানে উপরে কিছু একটা স্কোয়ার আছে এবং L স্কোয়ার আছে। H এর স্কোয়ার নেই। L স্কোয়ারটাই মনে রাখতাম। যদি L স্কোয়ার মনে থাকতো আমার, তাহলে আমি জানতাম যে এখানে L স্কোয়ার হবে। নিচে অবশ্যই H যুক্ত কিছু হবে। আবার এখানে যদি উপরে যদি এখানে L হয়, তাহলে এখানে H হবে। নিচে কত হবে? উপরে আছে 2, তাহলে নিচেও হবে 2। তাহলে এখানে থাকবে 6। এভাবে মনে রাখতাম আসলে। এটা এমসিকিউ এর জন্য প্রচুর আসে। এটা প্রচুর এমসিকিউতে আসে। এমসিকিউতে প্রচুর আসে যে স্ফেরোমিটারের সাহায্যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা কোনটা? H/2 প্লাস L স্কয়ার বা 6H। ঠিক আছে? এই ফর্মুলা যদি মারো, তাহলে এই কিছু মানে মারো মানে এই ফর্মুলা যদি ইউজ করো, তাহলে এই ২ টা ডাটা থেকে তুমি বক্রতার ব্যাসার্ধ হিসাব করতে পারবা। ঠিক আছে? বক্রতার ব্যাসার্ধ হিসাব করতে পারবা। চলো একটা অঙ্ক করি। একটা অঙ্ক করি। একটা অঙ্ক করি। তোমার স্ক্রু গজও ক্লিয়ার হবে। এই অঙ্কটা তো করছি, এটাকে আমরা উপরে নিয়ে যাই। স্ক্রু গজও ক্লিয়ার হবে। আবার এই সেরোমিটারও তোমার ক্লিয়ার হবে। দেখো এখানে তোমাকে কি বলছে?
কোন স্ক্রু মিটারের দুটি পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব 4 মিটার। হ্যাঁ, মানে ২টা পা। তুমি বলতে পারো ভাই পা তো ৩টা, ২টা পা কেন? আরে হিসাব করতেছি তো ২টা পায়ের মধ্যবর্তী। এই পাশে ২টা পা, এই পাশে ২টা পা, এই পাশে ২টা পা। এভারেজ করে ৪ মিটার ৪ সেন্টিমিটার আমি পাইছি। তাহলে এটা কত? এটা হচ্ছে আমার এল। এটা হচ্ছে আমার এল। যন্ত্রের পিচ দেওয়া আছে দেখো ১ মিলিমিটার। খেয়াল করো এটা কিন্তু সেন্টিমিটার, এটা কিন্তু মিলিমিটার। একই এককে হিসাব করতে হবে কিন্তু। আলাদা, আলাদা এককে হিসাব করা যাবে না। আমরা তো ১ম দিকেই পড়ছিলাম যে একক আলাদা, আলাদা কিন্তু হিসাব করা যায় না। বৃহদাকার স্কেলের ভাগ সংখ্যা ১০০। বৃহদাকার কেন? এটা বৃত্তাকার। সরি, টাইপিং মিস্টেক। এটা বৃত্তাকার হবে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ১০০। আচ্ছা। সমতলে পাত নির্ণয়ে রৈখিক স্কেল, আরে দৈহিক কেন হয়েছে কি রে ভাই? রৈখিক স্কেল ও বৃত্তাকার স্কেলের মান পাওয়া যায়। আচ্ছা সরি, একটু বেশি ভুল হয়েছে। মান পাওয়া যায় যথাক্রমে ১ মিলিমিটার ও ৪৭। আবার বক্রতলে গড় মানগুলো হয় যথাক্রমে 0 ও ৬২। দেখো, প্রথমে আমরা কি করতাম? পার্তির উপরের যে সমতল আছে সেখানকার মান হিসাব করতাম। তারপরে মাটির যে বক্রতা আছে সেই গভীরে নিয়ে যেয়ে মান হিসাব করতাম। এই ২টা মান তোমাকে দেওয়া আছে। যে এই দেখো, আ এই যে সমতলে দেওয়া আছে ১ মিলিমিটার আর ৪৭। রৈখিক স্কেলের মান, বৃত্তাকার স্কেলের মান। আবার এখানে দেওয়া আছে বক্রতলের যে গভীরে, ওখানে দেওয়া আছে 0, ৬২। তোমাকে এই দুটার পার্থক্য বের করতে হবে। কিন্তু তোমাকে তো মান দেওয়া নাই। তোমাকে রৈখিক স্কেলের মান, বৃত্তাকার স্কেলের মান দেওয়া আছে। তাহলে স্ক্রু গজের ফর্মুলা এপ্লাই করে এইখানে মান বের করতে হবে, এইখানে মান বের করতে হবে। পার্থক্য করলে আমরা এইচ পাবো। তাহলে প্রথমে H1, ওটাকে আমরা H1 ধরি। H1, H1 কত? রৈখিক স্কেলের মান ১ মিলিমিটার। ১ মিলিমিটার প্লাস কি ছিল এবার? সমাপতন বা স্ক্রু গজের ক্ষেত্রে রৈখিক স্কেল, সরি বৃত্তাকার স্কেল। রৈখিক স্কেল হয়ে গেল বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেলের মান কত দেওয়া আছে? ৪৭ গুণন ন্যূনাঙ্ক বা ধ্রুবক যেটা বলতে পারো। ন্যূনাঙ্ক কত হবে? ন্যূনাঙ্ক মানে কি? ন্যূনাঙ্ক মানে পিচ ভাগ সংখ্যা। পিচ কত? ১ মিলিমিটার। ১ মিলিমিটার, তাই না? ১ মিলিমিটার। ভাগ সংখ্যা কত? ভাগ সংখ্যা আছে ১০০। হিসাব করে তাহলে H1 কত আসে? ১ মিলিমিটার। এখানে তাহলে 0.47 মিলিমিটার আসবে এটা। তাহলে এটা হবে 1.47 মিলিমিটার। এটা হচ্ছে H1। তাহলে H2 কত? H2 এর ক্ষেত্রে পরের বার, এটা তো হয়ে গেল। এর পরের বার কি দেওয়া আছে? এই যে রৈখিক স্কেলের মান, বৃত্তাকার স্কেলের মান। রৈখিক স্কেলের মান 0, বৃত্তাকার স্কেলের মান কত দেওয়া আছে? ৬২। গুণাঙ্ক কত হবে? পিচ ডিভাইড বাই ভাগ সংখ্যা। 0 আর এটা হবে 0.62। আমার H2 আসবে 0.62 মিলিমিটার। তাহলে H এর মান কত আসবে? এগুলো যদি H আর H1 হয় তাহলে H এর মান কত আসবে? H এর মান পার্থক্য করো। তাহলে এটা বড়, এটা থেকে মাইনাস করি তাহলে 1.47 মাইনাস 0.62 কত আসে এটা? কত আসে বলতো? আসবে মনে হয় 0.85 মিলিমিটার। খুবই সামান্য, খুবই স্লাইড একটা। আচ্ছা, এটা যদি বের হয়, আমাদের এখানে এল এর মান দেওয়া আছে না? কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। সেন্টিমিটারে রাখলে হবে, এগুলো আছে মিলিমিটারে। এটা জিনিসটা এমনিতেই অনেক ছোট। এটাকে আবার সেন্টিমিটার করার জন্য ১০ দিয়ে ভাগ দেওয়া লাগবে। আরো ছোট হয়ে যাবে, দরকার নেই। এটাকে ১০ দিয়ে ভাগ করে দিই। 0 পয়েন্ট সরি। এটাকে সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে যাই। তাহলে সেন্টিমিটার হচ্ছে মিলিমিটারের ১০ গুণ বড়। তাহলে এটাকে হবে ৪০ মিলিমিটার।
এবার তো এই ফর্মুলা অ্যাপ্লাই করো, বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়ালস টু কি দেখছিলাম, উপরে নিচে 2 হয়, এখানে তো এইচ আগে, তাহলে নিচে 2 হবে, এখানে তো এল, উপরে 2, নিচে যেহেতু 2 হয়ে গেছে, বাকি থাকে আরেকটা সংখ্যা 6, এটা মনে রাখতে হবে, 6h ইকুয়ালস টু, দেখো এইচ 0.85 ডিভাইডেড বাই 2 প্লাস এল হচ্ছে 40 স্কোয়ার ডিভাইডেড বাই 6 গুণন এইচ। এটা একটু ক্যালকুলেটরে কষ্ট করে একটু বসাও, তাহলে দেখবা অ্যান্সারটা চলে আসবে। কষ্ট করে বসালেই অ্যান্সারটা চলে আসবে। 1.6 into 0.83, এটা আসে 314.15 সেন্টিমিটার, সরি মিটার, মিলিমিটার না, মিলিমিটার হিসাব করছি, সো এত মিলিমিটার। তাহলে সেন্টিমিটার নিলে কত হবে, সেন্টিমিটার 10 দিয়ে ভাগ করো, 31.415 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। তো এইভাবে তোমরা হিসাব নিকাশ করতে পারবা, এইভাবে তোমরা স্ফেরোমিটার, এরপরে স্লাইড ক্যালিপার্স, এরপরে স্ক্রু গজ, এগুলো দিয়ে তোমরা হিসাব নিকাশ করতে পারবা, বিভিন্ন ধরনের পরিমাপ করতে পারবা। নেক্সট ক্লাসে, লাস্ট ক্লাসে আমরা শিখবো কিভাবে তোমরা বিভিন্ন ত্রুটি পরিমাপ করবা। ঠিক আছে, ত্রুটি পরিমাপ শিখবো। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসের স্লাইড কমেন্টে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তবে ক্লাসে নোট করলে ভালো, কারণ অনেক কিছু আমি মুছে দিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। ওই যা দৌড়ো।